ঠিক আছে তাইলে আহ, আজকে আমাদের পড়া শুরু করা যাক। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের পর আমাদের মোটামুটি ভাবে বলা যায় লাস্ট ক্লাস। ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যেই আমরা হচ্ছে পরিপাক ও শোষণ চ্যাপ্টারের মোটামুটি হচ্ছে এন্ডিং টেনে দেব। আশা করি লাস্ট যে ক্লাসগুলো হয়েছে এগুলো আপনারা সবাই ঠিকঠাক মতো বুঝছেন। আসেন, যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পরিপাকের হরমোন এবং হচ্ছে স্নায়ুতন্ত্রের ভূমিকা। খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। আমরা জানি এই যে পরিপাক গ্রন্থি, এগুলো থেকে আমার কি বের হয়েছিল? এনজাইম বের হয়েছিল। ঠিক আছে, আমাদের পরিপাক গ্রন্থি আছে টোটাল কয়টা? 5টা। এবং কিছু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমার হরমোন নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? যেসব গ্রন্থি আমার হরমোন নিঃসরণ করে। আমাদের ইয়াতে আমরা দুই ধরনের গ্রন্থি পাই, এটা একটু যদি আমি বলি। আমাদের বডিতে আমরা দুই ধরনের গ্রন্থি পাই। একটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, একটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, একটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। বহির্গন্ধ গ্রন্থি যেগুলো তৈরি করে সেগুলো হচ্ছে রস। এই রসের মধ্যে অনেক সময় হচ্ছে এনজাইম বলো বা হচ্ছে হাবিজাবি অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, এই রসের মধ্যে হচ্ছে অনেক কিছু হাবিজাবি থাকতে পারে। বাট অন্তঃক্ষরা গ্রন্থি যেটা, এটা হচ্ছে আমার কি তৈরি করে স্যার? এটা হচ্ছে আমার হরমোন তৈরি করে, বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে। এবং এটাকে বহিঃক্ষরা বলছি কেন? কারণ হচ্ছে এটা যে কোষ থেকে ক্ষরিত হয় ওটার মাধ্যমে, ওইটা থেকে মনে করো এটা একটা মানে অঙ্গ। এখানে আমার বহিঃক্ষরা গ্রন্থিগুলো বা বহিঃক্ষরা কোষগুলো কোন একটা রস তৈরি করছে, এবং এই রসকে ক্যারি করার জন্য একটা কি থাকে? নালী থাকে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি? এটা হচ্ছে পরিবহনের জন্য নালী থাকে। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে এই ধরনের কোনো নালী থাকে না। এখন কথা হচ্ছে ভাইয়া, নালী যদি না থাকে তাহলে ওরা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কেন? মনে করো হচ্ছে ব্রেইনে উৎপন্ন হয়েছে, এটা কিডনিতে গিয়ে কাজ করতেছে, বা হচ্ছে বডির এক জায়গায় উৎপন্ন হয়েছে অন্য জায়গায় গিয়ে কাজ করতেছে। এটা কিভাবে কাজ করতেছে? এটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। এটা একটু মাথায় রাখতে হবে। কিসের মাধ্যমে প্রবাহিত হয়? রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, পরিবাহিত হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবেন। নর্মালি নর্মালি আমার বহিঃক্ষরা গ্রন্থিগুলো যেখান থেকে রস তৈরি করে, মানে যেখানে রস তৈরি হয় ওটার ঠিক পাশেই হচ্ছে আমার হচ্ছে কাজ করে, বা হচ্ছে আশেপাশে কাজ করে। কিন্তু অন্ধকারা গ্রন্থিগুলা আমার যেখানে উৎপন্ন হয়, তোমরা হরমোনের ডেফিনেশন যখন পড়ছিলা 9-10-এ বা হচ্ছে 8-এ ছোটবেলায়, তখন পড়ছিলে এটা, যে এমন একটা পদার্থ যেটা হচ্ছে বডির এক জায়গায় উৎপন্ন হয়, এবং উৎপন্ন হওয়ার পরে সেই স্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কার্যবলী নিয়ন্ত্রণ করে। তার মানে কি? এটা হচ্ছে কাছাকাছি, উৎপত্তি স্থলের কাছাকাছি, উৎপত্তি স্থলের কাছাকাছি কার্যকর। কাছাকাছি কার্যকর। আর এটা হইতেছে কি তোমার দূরবর্তী স্থানে কার্যকর। বুঝতে পারছি? তার মানে কি? আমি তো আবার বোঝাই। আমার বই পড়া গ্রন্থি থেকে একটা রস নিঃসরণ হয়। ঠিক আছে, এই রসটা যেখানে তৈরি হবে ওটা ঠিক পাশাপাশি কাজ করবে, মানে কাছাকাছি জায়গায় কাজ করবে, এবং এটাকে পরিবহনের জন্য এই যে গ্রন্থিগুলা, মানে কোষগুলা যেখানে রসটা উৎপন্ন করছে ওই জায়গা থেকে যেখানে কাজ করবে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন নালী থাকবে। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি বা হচ্ছে যে গ্রন্থিগুলো আমার মেইনলি হচ্ছে হরমোন নিঃসরণ করে, এগুলো পরিবহনের জন্য কোনো ধরনের নালী থাকে না। তাহলে নালী যদি না থাকে, ওরা কিসের মাধ্যমে প্রবাহিত হয়? রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। ব্রেইনে উৎপন্ন হয়েছে, কিডনিতে গিয়ে কাজ করতেছে। বুঝাই যাচ্ছে পুরো কোথায় ব্রেইন কোথায় কিডনি। ঠিক আছে, এই হচ্ছে আমার অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির কথাবার্তা। এখন এখানে একটা কথা আছে, যে গ্রন্থিটা বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুই পার্টি আছে, ওই ধরনের গ্রন্থিকে আমরা কি বলি স্যার? মিশ্র গ্রন্থি। এগুলো আমরা হয়তো আগে পড়ে ফেলছিলাম। মিশ্র গ্রন্থি কি কি আছে? আমাদের অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। ঠিক আছে, তার মানে এগুলো আমরা বুঝি যে পরিপাক গ্রন্থি থেকে এনজাইম নিঃসরণ হয়, আবার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয়। এই পরিপাক গ্রন্থির মধ্যে একজন আছে যেটা হচ্ছে মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে, বা অন্তঃক্ষরা গ্রন্থি পার্ট আছে, এরকম একটা গ্রন্থি হচ্ছে আমাদের অগ্নাশয়। ঠিক আছে, এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো একটু দেখবো। এখন আসো পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আমরা অনেকেই বুঝি না। স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে মানে আমাদের মেডিকেল সেক্টর আর কি, যে হচ্ছে ডাক্তারদের মধ্যে হচ্ছে কম্পিটিশন হয়। তো বিভিন্ন ধরনের ডাক্তার আছে, তোমরা জানো, অর্থোপেডিক্স ডক্টর, তারপর হচ্ছে তোমার কার্ডিওলজি, তারপর হচ্ছে তোমার নেফ্রোলজি, বিভিন্ন সেক্টরের ডাক্তার আছে, যে তোমার কিডনি নিয়ে কাজ করে, হার্ট নিয়ে কাজ করে, তারপর হচ্ছে লিভার টিভার অনেক কিছু নিয়ে কাজ করে।
এর মধ্যে সবচেয়ে যে ভালো ডাক্তারটা বা সবচেয়ে যেখানে যাওয়া আসলে কঠিন আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে নিউরো সার্জারি বা হচ্ছে ব্রেইনের বা হচ্ছে নিউরন নিয়ে পড়াশোনা। তো এই টপিকটা আমি তোমাকে এখানে যতই বোঝাই না কেন, এটা তত কম থাকবে, ঠিক আছে। বাট তোমাদের বইয়ে যতটুকু আছে অতটুকু আমরা হচ্ছে ডিসকাশন করবো, বাকি ডিসকাশন থাকবে তোমাদের হচ্ছে চ্যাপ্টার 8, সমন্বয় নিয়ন্ত্রণ নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে গিয়ে আমরা বিস্তারিত দেখবো, ঠিক আছে। এখন দেখো ভালো মতো, আমাদের বডিতে আমাদের বডিতে স্নায়ুতন্ত্র দুই ধরনের, ঠিক আছে। দুই ধরনের স্নায়ুতন্ত্র আছে, একটা হচ্ছে অটোনমি, একটা হচ্ছে সোমাটিক, ঠিক আছে। এগুলো একটু কঠিন কথাবার্তা, এগুলোর দিকে আমরা না যাই। দেখো তোমাদের বইয়ে যেটা আছে এটা একটু বলি। আমাদের মস্তিষ্কে যেই জায়গায় হচ্ছে ক্ষুধা কেন্দ্রটা অবস্থিত, এটাকে বলা হয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে লেখা রাখো, এটার আরো অনেক নাম আছে। এটাকে বলা হচ্ছে দেহের থার্মোমিটার। এটাকে কি বলা হয়? দেহের থার্মোমিটার। থার্মোমিটারের কাজ কি? থার্মো সরি থার্মোমিটার কেন জানেন? আমাদের যে জ্বর হয় না, দেহের যে টেম্পারেচার রেগুলেশনের কাজও কার হাইপোথ্যালামাসে। ইভেন কি আমাদের যে হচ্ছে খিদা, এই যে আমি কতটুকু খাবো, কতটুকু পানি খাবো, কতটুকু খাবার খাবো, এগুলোও কে কন্ট্রোল করে? আমাদের হাইপোথ্যালামাসটা কন্ট্রোল করে, এতটুকু মাথায় রাখবেন। যখন আমাদের রক্ত রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, তখনই তো আমরা খাইতে চাই, ঠিক আছে, তখনই তো আমরা খাইতে চাই, ঠিক আছে। এই যখন গ্লুকোজের মাত্রা কমে যাবে বা আমার খিদা লাগবে, তখন হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের যে ক্ষুধা কেন্দ্র যেটা আছে বা হাঙ্গার সেন্টার যেটা আছে, এটা হচ্ছে উদ্দীপ্ত হবে এবং হচ্ছে একটা নিউরোলজিক্যাল যে হ্যাঁ আমার এখন খাইতে হবে, এরকম একটা ফিলিংস দিবে। এরপরে দেখো, এই যে স্নায়ুজালক বা হচ্ছে স্নায়ুতন্ত্রের কিছু ভূমিকা আছে, এটা একটু যদি বলি শোনো। স্নায়ুতন্ত্র কি, তোমাদেরকে জাস্ট একটু যদি ব্রসলি বলি। মনে করো আমার এখানে কেউ একজন টাচ করছে, এই যে এখানে কেউ একজন ধরছে, এটা আমি বুঝতে পারতেছি না যে আমার ব্রেন বুঝতে পারতেছে যে এখানে কেউ একজন ধরছে, এটা কেমনে হয়েছে? এখানে অনেকগুলো নিউরন আছে। আমি যখন এখানে টাচ করছি, এখান থেকে একটা নিউরন এসে 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 আমার ব্রেনে সিগন্যাল দিচ্ছে। এখন মনে করো হচ্ছে আমার এখানে আগুনের উপর আমি আঙ্গুলটা ধরে রাখছি, তাহলে এখানে যে সিগন্যালটা মানে স্কিনটা, এখানে আগুন লাগতেছে, এই সিগন্যালটাকে আমার নিয়ে নিয়ে এসে ব্রেন পর্যন্ত দিচ্ছে। এবার ব্রেন আমাকে বলতেছে হ্যাঁ তুমি হাত সরাই ফেলো, আমি হাত সরাই ফেললাম। তাহলে এটা কি আমার ইচ্ছাধীন নাকি হচ্ছে অনিচ্ছাকৃত? এটা আবার বুঝাই, এটা কি আমি ইচ্ছা করে কন্ট্রোল করতে পারছি নাকি হচ্ছে এটা আমার কন্ট্রোলের মধ্যে নাই? বলেন তো। বা মনে করো এই যে আমি এখন হাত উঠানামা করাইতেছি, এটা কি আমার ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক, এটা বলো। ঐচ্ছিক। ঐচ্ছিক। এখন তুমি যদি, আমি তোমাকে যদি বলি হ্যাঁ তুমি হচ্ছে এখন একটা খাবার খাইছো, ওই খাবারটাকে নিচে নামতে দিও না, এটাকে উপরে তুলে ফেলো, তুমি কি চাইলে পারবা? না। না। এই ধরনের যে স্নায়ুতন্ত্রগুলো আছে, এগুলোকে বলে আমরা হচ্ছে এএনএস। এগুলোকে আমরা কি বলি? এএনএস বা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আমাদের যে তোমার মানে খাবারটা যে একদম শুরু থেকে মানে মুখ থেকে শুরু করে একেবারে হচ্ছে পায়ুচন্দ্র পর্যন্ত যায়, এখানে যে মুভমেন্টটা হয়, এখানে মেনলি হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমটা মেনলি কাজ করে, ঠিক আছে। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এগুলো এখন বোঝার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখো, একটু জেনে রাখো। এরপর আরো কিছু কথা বলি। আমাদের বডিতে অনেক ধরনের নার্ভ আছে, ঠিক আছে। টোটাল হচ্ছে আমাদের 12 জোড়া ক্র্যানিয়াল নার্ভ আছে, মানে হচ্ছে ব্রেন থেকে উৎপন্ন হচ্ছে। মাথায় রাখবা, এই যে দেখো গলা, এই যে গলা দেখা যাচ্ছে না, এই গলার নিচ থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত একটা নার্ভ সাপ্লাই দেয়। এই দেখো ভাইয়া যতটুকু ইয়া করছে, এতটুকু পর্যন্ত একটা নার্ভ সাপ্লাই দেয়, ঠিক আছে। এই যে গলার এখান থেকে শুরু করে উপরে একটা, এখান থেকে নিচের থেকে শুরু করে এই এই পার্টটা সহ নিয়ে এই পুরো বডিটা, এটা একটা নার্ভ কাজ করে। জাস্ট এতটুকু জানলে চলবে। কতটুকু বলছি? এই গলার এইটা থেকে শুরু করে পুরা নিচটা একটা নার্ভ কন্ট্রোল করে, যে নার্ভের নাম হচ্ছে ভেগাস স্নায়ু। কি স্নায়ু ভাইয়া? ভেগাস স্নায়ু। আর গলার ঠিক উপর থেকে আরেকটা স্নায়ু আছে যেটাকে বলা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। গ্লসোফ্যারিঞ্জিয়াল। আচ্ছা, গ্লসো শব্দের অর্থ কি জানেন স্যার? জিহ্বা বা টাং। ফ্যারিংস চিনেন না আপনারা? ফ্যারিংস চিনেন? বলেন ফ্যারিংস চিনেন কিনা? গলবিল হা করলে যে অংশটা দেখা যায়, তার মানে এই গলার ঠিক উপরে যে অংশটা আছে, জিহ্বা সহ নিয়ে এখানে যে নার্ভটা কন্ট্রোল করে, এটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল। এতটুকু আপাতত জেনে রাখেন, এটা কাজ আছে, একটু পরে দেখবো আমরা, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে এখানে আরেকটা কথা বলছে যে হচ্ছে এক্সট্রিনসিক প্লেক্সাস, ইন্ট্রিনসিক প্লেক্সাস। এটা একটু বুঝাই তোমাদেরকে। এক্সট্রিনসিক প্লেক্সাস কি? মনে করো আমার, একটু ভালো মতো চিন্তা করো, তোমার কাছে এখন খাবার নাই, তুমি খাবারটাকে দেখছো, দেখার পরে হচ্ছে তোমার বডিতে কোনো ধরনের একটা রিয়েকশন হচ্ছে, এটা একটা কাজ। মনে করো হচ্ছে তুমি তেঁতুলের কথা চিন্তা করতেছো, ঠিক আছে, তখন কিন্তু তোমার মুখ দিয়ে লালাকরণ হইতেছে না? তুমি চিন্তা করো হ্যাঁ তেঁতুল 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 তেঁতুল, তুমি তো মাথার মধ্যে ভাষা, তোমার কিন্তু মুখে লালাকরণ হইতেছে। কিন্তু আমার লালাকরণ হওয়ার কথা কখন? যখন মুখে খাবার পড়বে তখনই তো, তাই না? এমনিতে আমার যখন খাবার খাই তখনই তো লালাকরণ করার কথা। বাট নর্মালি তো আমার লালাকরণের প্রশ্ন আসে না।
এখানে দুইটা ব্যাপার আছে, দুই ধরনের স্নায়ুতন্ত্র এরকম কাজ করে। একটাকে বলা হয় ইন্ট্রিনসিক। কি বলা হয়? ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে কি জানেন? ইন্ট্রিনসিক মানে হচ্ছে যেই নার্ভটা বা যেই নার্ভাস সিস্টেমটা আপনার বডির ভিতরে আছে এবং যখন টাচ করবে, যখন ওই নার্ভাস সিস্টেমকে যখন বা ওই নার্ভাস সিস্টেমের আশেপাশের অঙ্গগুলোকে যখন টাচ করবে তখন এটা অ্যাক্টিভেটেড হবে। যেমন মনে করো আমি মুখে একটা কি রাখলাম, খাবার রাখলাম বা হচ্ছে একটা ভাত রাখলাম বা হচ্ছে আলু রাখলাম, তখন মুখের থেকে লালাকরণ হয়ে ওটাকে ভিজানো শুরু করবে, ঠিক কিনা? তাহলে এখানে কোন ধরনের প্রেশাস কাজ করছে? ইন্ট্রিনসিক প্রেশাস। এবার দেখো, ধরে নাও তুমি হচ্ছে একটা কাচ্চি দেখলা, কাচ্চি বিরিয়ানি দেখলা, এটা তোমার চোখ দেখছে, জিহ্বা কি এখনো পাইছে? পায় নাই। চোখ দেখছে, এটা ব্রেনে গেছে, ব্রেন মনে করতেছে হ্যাঁ এই খাবারটা আছে, এই খাবারটা মনে হয় আমি খাইতে পারবো। তখন ও আগে থেকেই লালা গ্রন্থি থেকে বলতেছে তুমি লালার রস স্মরণ করে রাখো, ও আসতেছে। এটা কি বলো, এই খাবারটা কি এখন আমার বডিতে আসছে? না। আমার মুখে আসছে না, কিন্তু এটাকে দেখে আমি বাইরের থেকে সিগন্যাল পেয়ে আমার হচ্ছে এটার ভিতরে কাজ শুরু করেছে। এই ধরনের যে স্নায়ুতন্ত্র বা স্নায়ুজালক, এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রিনসিক প্রেশার। কি বলি? এক্সট্রিনসিক স্টিচিং প্রেশার। ফিক্স। বুঝছেন কেন বলেন? জি। ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক এর মাঝে ডিফারেন্সটা বুঝছেন? হয়েছে, এতটুকু বুঝলে হয়েছে। এখন দেখো এখানে কিছু কথাবার্তা আছে, আমি তোমাদেরকে একটু বলি। ইন্ট্রিনসিক প্লেক্সাস, এই যে দেখো, পৌষ্টিক নালী জুড়ে, তোমাদেরকে ভাই যেটা বললাম, পৌষ্টিক নালী জুড়ে বিশেষ করে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও কোলনের প্রাচীর বিস্তৃত থাকে। পৌষ্টিক নালীর ভিতর থেকে উদ্দীপনা গ্রহণ করে কাজ করে। এই যেখানে একটা কথা বলছে, পৌষ্টিক নালীর ভিতর থেকে উদ্দীপনা গ্রহণ করে কাজ করে, তার মানে কি? তুমি যখন খাবারটা তোমার জিহ্বার মধ্যে রাখছো বা হচ্ছে মুখগহ্বরের মধ্যে রাখছো তখনই তো লালাক্ষরণ শুরু হয়েছে। তার মানে কি? যখন তুমি জিহ্বার মধ্যে খাবারটা রাখছো, ওই ইনফরমেশনটা কার কাছে গেছে? ব্রেনের কাছে গেছে। ব্রেন এই ইনফরমেশনটা কাকে দিছে? তোমার হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড মানে হচ্ছে লালাগ্রন থেকে দিছে। তখন স্যালাইভারি গ্ল্যান্ড কি ক্ষরণ করলো? লালাক্ষরণ করলো। তাহলে এটা কোন ধরনের প্লেক্সাসের কাজ? ইন্ট্রিনসিক প্লেক্সাসের কাজ। ঠিক আছে, ভিতর থেকে উদ্দীপনা গ্রহণ করছি আমি, বাইরে থেকে না। যদি বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে কাজ করি তখন ওইটাকে বলবো ভাই আমরা হচ্ছে এক্সটেন্সিভ প্লেক্সাস। এতটুকু জিনিসকে আমি বুঝাতে পারছি? এতটুকু জি জিনিসকে ভাই। বুঝাতে পারছি? শেষ, এতটুকু বুঝলে হয়েছে। এরপরে দেখো, এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো আমি এখন বলবো না, পরে। লালাকরণ। লালাকরণ দুই ধরনের, ঠিক আছে? লালাকরণ দুই ধরনের প্রতিগত ক্রিয়া। একটা হচ্ছে অনপেক্ষ, একটা হচ্ছে সাপেক্ষ। ঠিক আছে? অনপেক্ষ মানে কি? আনকন্ডিশনাল, মানে কোনো কন্ডিশন নাই, শর্তহীন, কোনো মানে এটা জন্মগত, আমার কোনো শর্ত নাই। কিরকম? নর্মালি আমার মুখের মধ্যে যদি কোনো কিছু রাখি, এটা মুখের যে ইন্ট্রিনসিক যে হচ্ছে ইয়াটা আছে বা ইন্ট্রিনসিক যে প্লেক্সাসটা আছে, এটাকে কি করবে? অ্যাক্টিভেটেড করবে। মুখের মধ্যে খাবার রাখছি, এখান থেকে অটোমেটিকলি হচ্ছে ব্রেনে যাবে, ব্রেন বলবে হচ্ছে তুমি লালা নিঃসরণ করো। ঠিক আছে? এটা অটোমেটিক, এটার জন্য এটা সবার ক্ষেত্রে, একদম সবকিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে? এই যে দেখো ভালো মতো এখানে কথা বলছে, প্রবেশের সাথে সাথে এই ক্রিয়াটা শুরু হয়, জিহ্বা সাতকড়ি রিসেপ্টর খাদে উদ্দীপ্ত হয় এবং হচ্ছে মস্তিষ্কে নিয়ে যায়। ঠিক আছে? এই যে শেষ। এটা কি বুঝাতে পারছি কিনা? এটা কি বুঝাতে পারছি? দেখো আমি আবার বলি, আমি যেই খাবারটা মুখে রাখবো এটার জন্য লালাকরণ হইতে বাধ্য, এটা হচ্ছে সবকিছুর ক্ষেত্রে হবে। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স, মানে কোনো কন্ডিশন নাই। ঠিক আছে? বা অনপেক্ষ প্রতিবর্ত, এটা ব্রেন হয়ে যায়। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে ক্র্যানিয়াল রিফ্লেক্স। এবার আসেন সাপেক্ষ প্রতিবর্ত। সাপেক্ষ প্রতিবর্তটা কি আমি তোমাদেরকে জাস্ট একটু বুঝাই। মনে করো আমার আগে আমি জানি যে, মনে করো তোমাকে দুইটা খাবার রাখলাম আমি, এটা হচ্ছে তোমার তেঁতুল আর এটা হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি। এখন তোমার কাছে কোন টেস্টটা পরিচিত? তুমি তেঁতুল খাইছো, ব্লুবেরি কি কখনো খাইছো? আমি তো খাই নাই। তুমি কি খাইছো? না। তাইলে এটার জন্য আমি যদি ব্লুবেরি বলি, এটার জন্য তোমার কি লালাক্ষরণ হওয়ার বা হচ্ছে তোমার কি নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হওয়ার বা হচ্ছে রিঅ্যাকশন করার কি কোনো স্কোপ আছে? বলো তুমি। এই না। খাবারটা কেমন টেস্ট তুমি তো জানো না। এখন তোমাকে বললাম আমি এরকম একটা ফল বা হচ্ছে এরকম বা হোয়াট এভার একটা যে কোনো একটা ফল আছে, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, হোয়াট এভার ইট ইস, ঠিক আছে? এটার স্বাদটা আমি কখনো পাই নাই, তাইলে এটার জন্য আমার তো কখনো নালাকরণ হবে না। সেম ভাবে মনে করো আমি কোনো খাবার দেখি নাই, যে খাবার কখনো দেখি নাই, মনে করো কখনো দেখি নাই এই খাবারটা আমার চোখের সামনে আসছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে কিরকম হবে না হবে। যেমন ড্রাগন ফল যখন আমাদের কাছে আসছিল আমরা ভাবছিলাম দেখি এটা অনেক মিষ্টি হবে, যেমন খাওয়ার পর দেখি না, অত না, পাঞ্চা পাঞ্চা লাগে। ঠিক আছে? এখন দেখেন এখানে কোন ধরনের রিফ্লেক্সটা বা কোন ধরনের স্নায়ুতন্ত্রটা কাজে লাগতেছে। ফার্স্ট হচ্ছে তুমি চিন্তা করতেছো, যখন চিন্তা করতেছো তোমার কিন্তু মুখে খাবার পড়ে নাই এখনো, তোমার ব্রেন কিন্তু অটোমেটিকলি লালাকরণ করা শুরু করে দিচ্ছে। তাইলে বলো এটা কোন ধরনের? এটা একটা কন্ডিশনাল রিফ্লেক্স। অথবা তুমি মনে করো চোখের সামনে খাবারটা দেখছো, তোমার এখানে জিহ্বার মধ্যে বা হচ্ছে তোমার মুখে খাবারটা পড়ে নাই, তারপর হচ্ছে লালাকরণ শুরু করে দিচ্ছে, এটা কোন ধরনের রিফ্লেক্স? এটা হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। এখানে দেখো ভালো মতো একটু যদি আমি পড়াই তোমাদেরকে,
অভিজ্ঞ সত্য সাপেক্ষ, দর্শন রান এবং হচ্ছে অনুভূত সাপেক্ষে এই ক্রিয়ার উদ্ভব হয়। ঠিক আছে, এই যে উদাহরণ, এই যে তেঁতুলের আচারের কথা আমি যাবে অনেক কিছু বলতে, এই যে এখানে দেখো একটা কথা বলছে, লালাক্ষরণে গ্লসোফেরেঞ্জিয়াল ও ফেসিয়াল স্নায়ুর ভূমিকা মুখ্য। এটা বোঝানোর আগে তোমাদেরকে আমি একটু আবার ভালো মতো বোঝাই কন্ডিশনাল রিফ্লেক্সটা কি। যেই খাবার আমি কখনো খাই নাই বা যেই খাবার কখনো আমি হচ্ছে দেখি নাই, ওইটার জন্য আমার কোনো ধরনের লালাক্ষরণ হবে না। কিন্তু যেই খাবারটা আমি একবার টেস্ট করছি বা যে খাবারটা আমি দেখতেছি যে আমার সামনে আছে, ওইটা দেখে আমার কি হতে পারে, একটা লালাক্ষরণ বা হচ্ছে আমার একটা মুখের মধ্যে বা একটা রিয়াকশন শুরু হতে পারে। এই ধরনের যে আমি বলে দিলাম এই খাবারটা তুমি চিনো না, এই খাবারটা তুমি চিনো, তার মানে তোমাকে আমি সত্য আরোপ করে দিলাম না, হ্যাঁ এই খাবারটা বা তেঁতুলের আচার। এই ধরনের রিফ্লেক্সটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। জিনিসটা কি বুঝতে পারছি কিনা আমি? জিনিসটা কি বুঝতে পারছি আমি, নাকি না বুঝলে বলেন, আমি আবার বুঝিয়ে দেবো। ভাইয়া আর বুঝছি। আনকন্ডিশনাল মানে কি, তুমি যদি মুখে একটা টিস্যু রাখো, ওইটার জন্য কি ক্ষরণ হবে, লালাক্ষরণ হবে। বুঝাতে পারছি কিনা স্যার? জি ভাইয়া। জি। ওকে ফাইন, এখন তোমাদেরকে একটা কথা বলি। তোমাদেরকে আমি কি বলছিলাম, এই জায়গায় গলার ঠিক এই জায়গায় যে নার্ভটা, মানে যেখান থেকে আওয়াজ হইতেছে তোমরা ধরলেই বুঝতে পারবা, এটাকে বলা হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। স্বরযন্ত্রের উপরের পার্টটুকু থেকে শুরু করে মানে ফ্যারিংস বা হচ্ছে গলবিল সহ জিহ্বার নিচ পর্যন্ত যে এরিয়াটা, ওখানে যে নার্ভটা সাপ্লাই দিবে, এই নার্ভের নাম কি বলছিলাম, গ্লসোফেরেঞ্জিয়াল। গ্লসো শব্দের অর্থ কি লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো, গ্লসো শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, ফ্যারিঞ্জিয়াল মানে হচ্ছে কি, গলবিল। তার মানে যে নার্ভটা জিহ্বা এবং হচ্ছে গলবিলের অঞ্চল থেকে হচ্ছে তোমার হচ্ছে রেসপন্স দিচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ফেসিয়াল নামের মধ্যে আছে, ফেসিয়াল মানে কি, মুখের। ঠিক আছে, এই যে প্যারোটিড ট্যারোটিড এই পুরা জায়গাটাকে যে নার্ভটা কন্ট্রোল করে রাখছে, এটাকে বলা হয় ফেসিয়াল নার্ভ। ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে কি হচ্ছে, আমি যখন একটা খাবারের কথা চিন্তা করতেছি, আমার ব্রেন থেকে এখানের মধ্যে লালাগ্রন্থির মধ্যে কি যাচ্ছে, ইনফরমেশন যাচ্ছে, এবং লালাগ্রন্থি অটোমেটিকলি রসক্ষরণ করে ফেলতেছে। খাবার কিন্তু এখন আমার মুখে আসে নাই। অথবা আমি যখন আমার সামনে একটা সুস্বাদু কাচ্চি রাখা হয়েছে, তো কাচ্চিটাকে আমি দেখতেছি, চোখ থেকে আমার ইনফরমেশনটা ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে হচ্ছে এই ফেসিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এগুলো থ্রুতে আমার হচ্ছে লালাগ্রন্থিগুলোতে কি আসলো, সিগন্যাল আসলো। আসার পরে এগুলো হচ্ছে ক্ষরণ করে বসে রাখছে। বুঝতে পারছি? এই ধরনের প্রতিবর্ত ক্রিয়াকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স বা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। বুঝতে পারছি? এই যে স্নায়ুগুলার কাজ কি জানেন স্যার? এগুলোর হচ্ছে ওই যে ইনফরমেশনটা ব্রেন থেকে যে ইনফরমেশনটা যে আনা, এই যে ব্রেন থেকে ইনফরমেশনটা যে আমার ইয়াতে আনা, প্যারোটিড গ্রন্থিতে আনা, এই নার্ভগুলো এই কাজটা করে। জিনিসটা কি বুঝতে পারছি কেন? এই যে সিগন্যাল ক্যারির কাজটা কে করে, গ্লসোফেরিঞ্জিয়াল আর হচ্ছে ফেসিয়াল। বুঝছেন স্যার? জি। ওকে ফাইন, এই হচ্ছে কথাবার্তা, আশা করি বুঝতে পারছি। এবার আসেন আপনাদেরকে একটা কথা বলি। এখানে দেখো ইন্ট্রিনসিক প্লেক্সাস, এখানে দুইটা কথা বলছি। ইন্ট্রিনসিক প্লেক্সাস এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস, একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। তোমাদেরকে একটু যদি বলি, মায়ো শব্দের অর্থ কি, কার মনে আছে মায়ো শব্দের অর্থ কি? মায়ো, মায়ো, ভেরি গুড, মাংস। মায়ো শব্দের অর্থ হচ্ছে মাংস। তার মানে এটা কোথায় থাকবে? ভেরি গুড, মাইন্ড। এন্টেরিক, আর এন্টেরিক শব্দ, এন্টেরো শব্দের অর্থ হচ্ছে কি জানেন, লিখে রাখেন। এন্টেরো শব্দের অর্থ হচ্ছে অন্ত্র, বা হচ্ছে এই যে মানে জিআই সিস্টেম যেটা আছে, এটাকে বলা হয় হচ্ছে অন্ত্র বা এন্টেরো। অনেক সময় দেখা যাবে যে কলেরা টলেরা যেগুলো আছে, এগুলোকে আমরা বলি এন্টেরিক ফিভার, মানে হচ্ছে তোমার অন্ত্রের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। ঠিক আছে, ওকে। মাইন্টারিক প্লেক্সাস, আরেকটাকে বলা হয় সাবমিউকোসাল প্লেক্সাস। এখন যদি আমরা একটু যদি ইয়াতে যাই, একটু যদি এখানে যাই, দেখেন ভালো মতো, এই যে এখানে, এটা কি বলেন তো, পাকস্থলীর, এটা কি পাকস্থলীর হচ্ছে, আচ্ছা, এক second। এটা হচ্ছে পাকস্থলীর একটা প্রস্থ হচ্ছে, বলেন তো এটা কি? এটা হচ্ছে পেশিস্তর, তাই না? আর এটা হচ্ছে আমাদের সাবমিউকোসা, বা এটা হচ্ছে সাবমিউকোসা, মানে ধরে নিলাম হচ্ছে এটা সাবমিউকোসা, ধরো প্যারা নাই। দেখো ভালো মতো, এই যে আমার পেশিস্তর যেটা আছে, এই পেশির কাজ কি বলেন তো? পেশির কাজটা হচ্ছে তোমার হচ্ছে খাবারটাকে কি করা, দুমড়ানো মুচড়ানো, তাই তো? এবং এই যে মিউকোসা, এটা হচ্ছে মিউকোসা, যেটা হচ্ছে আমার সাইটোপ্রোটেক্টিভ লেয়ার, এটা ঠিক পিছনে আছে কি আমার সাবমিউকোসা। সাবমিউকোসার কাজ কি জানেন স্যার? এখানে যে গ্রন্থিগুলো আছে স্যার, এখানে অনেকগুলো গ্রন্থি আছে না, দেখা যাচ্ছে? এই গ্রন্থিগুলো থেকে রসটাকে কি করা, বাইরে বের করানো। রসটাকে কি করা, বাইরে বের করানো। এই যে গ্রন্থি, এই যে গ্রন্থি, এই যে গ্রন্থি, এই যে গ্রন্থি, এগুলো থেকে রসটাকে কোথায় বের করা, বাইরে বের করা। তার মানে কি, আমার সাবমিউকোসা যেই সিস্টেমটা আছে, এটার কাজ হচ্ছে ক্ষরণ, এটার কাজ হচ্ছে ক্ষরণ, রসক্ষরণের কাজ করা। এবং
এই যে মাইন্টেরিক প্লেক্সাস, মাইন্টেরিক প্লেক্সাস, মাইন্টেরিক প্লেক্সাস লেখাই আছে। মায়ো শব্দের অর্থ হচ্ছে মাংস, এন্টেরিক মানে হচ্ছে কি, অন্ত্র। তার মানে এটার কাজ কি জানিস, এখানে এই যে নার্ভাস সিস্টেম যখন উদ্দীপ্ত হবে তখন আমার ক্ষুদ্রান্ত বলো বা পাকস্থলী বলো, এটা কি করবে, দুমড়াবে মুচড়াবে। জিনিসটাকে আমি বুঝাতে পারছি, জিনিসটাকে আমি বুঝাতে পারছি, আমি তো আবার বুঝাই। এই যে এত বড় একটা লেয়ার আছে, এখানের মধ্যে একটা হচ্ছে পেশি স্তর আছে, একটা হচ্ছে সাবমিউকোসা আছে, ভালো মতো বুঝো। সাবমিউকোসার পরে হচ্ছে কিছু পরেই লেয়ার হচ্ছে তোমার হচ্ছে মিউকোসা, যেখান থেকে হচ্ছে কোনো একটা রস ক্ষরণ হবে, ঠিক আছে। এই সাবমিউকোসার মধ্যেই হচ্ছে গ্রন্থিগুলো থাকে। আন্তিক গ্রন্থি পড়ছেন না, গ্যাস্ট্রিক গ্রন্থি পড়ছেন না, এগুলো হচ্ছে আমার এই গ্রন্থি, এই যে আন্তিক গ্রন্থির যে ইয়াগুলো আছে, যে রসগুলা, রসগুলো ক্ষরণ করার জন্য এখানে কিছু একটা নার্ভাস সিস্টেম আছে, এটাকে বলতেছে সাবমিউকোসাল প্লেক্সাস। এটা যখন উদ্দীপ্ত হবে এগুলো কি করবে, এই গ্রন্থিগুলোকে বলবে তোমরা হচ্ছে রস ক্ষরণ করো। দেখছি তখন ওরা কি করবে, এই জায়গা থেকে রস ক্ষরণ করবে। যখন এই মাইন্ডারি প্লেক্সাসটা উদ্দীপ্ত হবে বা হচ্ছে ব্রেন যখন মাইন্ডারি প্লেক্সাসকে সিগন্যাল দিবে, তখন কি করবে, বা হচ্ছে মাইন্ডারি প্লেক্সাসটা যখন খাবার পড়ার সাথে সাথে নিজে নিজেই কি করবে, উদ্দীপ্ত হবে। আমি আবার বলি, খাবারটা যখন পেটে পড়ছে তখনই এই মাইন্ডারি প্লেক্সাসটা উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হওয়ার পরে নিজে নিজে কাজ করা শুরু করবে। কি কাজ করবে, ওই যে তোমার দুমড়ানো মোচড়ানো, এটাকে বলা হয় মাইন্ডারি প্লেক্সাস। মাইন্ডারি প্লেক্সাসের কাজ, জিনিসটা কি বুঝতে পারছি? তার মানে জি সাবমিউকোসাস, ভাইয়া। সাবমিউকোসাস স্তরের মধ্যে যে প্লেক্সাসটা বা স্নায়ুজালকটা থাকবে বা নার্ভাস সিস্টেমটা থাকবে, ওটাকে আমরা কি বলবো, সাবমিউকোসাস, সাবমিউকোসাল প্লেক্সাস। আর যখন মাইন্টেরিক প্লেক্সাস বা হচ্ছে তোমার মাংসপেশির যে লেয়ারটা, ঠিক আছে, ওখানে যেই হচ্ছে স্নায়ুজালকটা থাকবে, ওইটাকে বলবো আমরা মাইন্টেরিক প্লেক্সাস। এখানে দেখো বলেই দিছে, মসৃণ পেশিগুলো সংকোচন বা হচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ওই যে বললাম পেরিস্টালসিস মানে কি, এই যে খাবারটা এখানে আছে, এই খাবারটা এখানে আছে, এটাকে ধরে এখানে আনা, এরপরে আবার আগের জায়গায় ফিরে যাওয়া। এইখানে যে জিনিসটা আছে, এটাকে খাবারটাকে আবার সামনের দিকে দিয়ে আবার ফিরে আগের আগের অবস্থানে চলে আসা। এই যে এই জিনিসটাকে, এটাকে নাম বলা হয় কি, পেরিস্টালসিস। বা হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর যে দুইটা স্ফিনক্টার ভেদ করে ধরে এটাকে মোস্টাইছি না ইচ্ছা মতো আমরা, কেমনে করছি, এই মাইন্ডারি প্রেশাসের কারণে করতে পারছি, ঠিক আছে। সাবমিউকোসাল প্রেশাসের কারণে আমরা কি করতে পারছি, বিভিন্ন ধরনের ক্ষরণ গুলা করতে পারছি আমরা। বলেন বুঝছেন কিনা, জি ভাইয়া। বলেন বুঝছেন কিনা। এবং আচ্ছা আপনি আমাকে বলেন, ইন্টেনসিভ প্লেক্সাসটা কখন কাজ করবে, যখন আমি খাবার নিয়ে চিন্তা করবো তখন, নাকি হচ্ছে খাবার যখন পেটে পড়বে তখন? আপনি চিন্তা করে বলেন, আবার বলেন, আবার বলতেছি, ইন্টেনসিভ প্লেক্সাসটা কখন কাজ করবে, যখন খাবার নিয়ে চিন্তা করবো তখন, নাকি খাবার পেটে পড়বে তখন? যখন পেটে পড়বে তখন। নামের মধ্যেই বলা আছে। ভেরি গুড, যে খাবার যখন পেটে পড়বে তখন হচ্ছে আমার ইন্টেনসিভটা কাজ করবে। এইটুকু বুঝছেন কিনা বলেন। এক্সটেন্সিভ কখন কাজ করবে, যখন আমি হচ্ছে খাবারটা নিয়ে চিন্তা করব। বুঝাইতে পারছি এতটুকু? জি। তার মানে কি, আপনার গ্যাস্ট্রিক রস কি সবসময় ক্ষরণ হবে, নাকি হচ্ছে যখন খাবারটা পেটে পড়বে তখন ক্ষরণ হবে? যখন খাবারটা পেটে পড়বে তখন ম্যাডাম। হচ্ছে এখানে যে হ্যাঁ এক্স্যাক্টলি, তখন এখানে যে সাবমিউকোসাল যে প্লেক্সাসটা আছে, তখন এখানে যে সাবমিউকোসাল প্লেক্সাসটা আছে, সাবমিউকোসাল প্লেক্সাস, এটা উদ্দীপ্ত হবে। খাবার পড়ার পরে এই প্লেক্সাসটা উদ্দীপ্ত হবে এবং হচ্ছে এখান থেকে কি ক্ষরণ করবে, এখান থেকে হচ্ছে তোমার যা যা রস, যা যা ক্ষরণ করা দরকার এগুলো ক্ষরণ করবে। ক্ষরণ তো করলাম, এরপরে কি করবো আমি, পাইলোরিক স্পিনটারকে বেঁধে দিলাম, কার্ডিক স্পিনটাকে বের করে দিলাম। এবার এটাকে মুছড়াইতে হবে না, মুছড়ানোর জন্য কি করতে হবে আমার, ওই যে মাইন্টেরিক প্লেক্সাস খাবার পড়ার পরে মাইন্টেরিক, মাইন্টেরিক প্লেক্সাস উদ্দীপ্ত করবে, তখন মাইন্টেরিক প্লেক্সাস আমাকে হচ্ছে মুছর দিবে। এতটুকু বুঝতে পারছি কিনা বলেন। এটা যদি না বুঝো পরের টপিকটা, মানে পরে যা পড়াতে যাবো এটা বুঝবো না। যদি কারো সমস্যা থাকে বলতে পারো ভাইকে। এনিওয়ান, সবাই বুঝছেন? ভাইয়া বুঝছি। ওকে ফাইন, বুঝলাম, আলহামদুলিল্লাহ। এবার আসেন, তাহলে তাদেরকে আমি পড়াতেছি। এটা ইন্টেনসিভ প্রেশার, এই যা ইন্টেনসিভ প্রেশারের কাজ হচ্ছে কি, পৌষ্টিক নালীতে ভিতর থেকে সিগন্যাল নিয়ে কাজ করানো। আর এক্সটেন্সিভ প্রেশারের কাজ হচ্ছে বাইরে থেকে সিগন্যাল নিয়ে কাজ করা। এতটুকু মানে চোখ দিয়ে দেখলাম বা হচ্ছে চিন্তা করলাম বা হচ্ছে কোনো কিছু ঘ্রাণ আসছে, ঠিক আছে, বাইরে থেকে সিগন্যালটা আসে। ওকে, এখন আসেন এগুলো কিছু কথা বলে ফেলি, তাহলে আমরা বুঝলাম যে লাল রস কিভাবে পরিত হয়। এবার আসেন গ্যাস্ট্রিক রস কিভাবে ক্ষরণ হয়, ঠিক আছে। এই গ্যাস্ট্রিক রস ক্ষরণের তিনটা পর্যায় আছে, একটা হচ্ছে স্নায়বিক পর্যায়, পাকস্থলীর পর্যায়, আন্ত্রিক পর্যায়। স্নায়বিক পর্যায় মানে কি, তোমার খাবার তোমার সামনে রাখা হয়েছে, ভালো মতো চিন্তা করো, আমি তোমাকে একদম মানে উদাহরণ দিয়ে বুঝাইতেছি। খাবার তোমার সামনে রাখা হয়েছে, খাবার দেখেই তোমার ব্রেইন বুঝতে পারছে এই খাবারটা আমার আসতে যাচ্ছে পেটে। তখন কি বলবে, হ্যাঁ পেটের মধ্যে গুড়গুড়ানি শুরু হয় না, এই যে গুড়গুড়ানি যেটা আছে এটা কিভাবে শুরু হচ্ছে, খাবারটা তুমি দেখছো, এই সিগন্যালটা ব্রেনে গেছে। ব্রেনটা একটা স্নায়ুর মাধ্যমে পাকস্থলীকে বলতেছে তুমি খাবার রেডি, খাবার নেওয়ার জন্য রেডি হও, খাবার আসতেছে। এটাকে বলা হয় স্নায়বিক পর্যায়। জিনিসটা বুঝছেন কিনা আগে বলেন, এতটুকু বুঝছেন কিনা?
তার মানে জি কি খাবার যাওয়ার আগেই তোমার হচ্ছে HCl, জাইমোজেন, তারপর মানে পেপসিনোজেন, এগুলো আগে থেকে কিসের কি হয়ে থাকে, সক্রিয় হয়ে থাকে। কেন? কারণ হচ্ছে তোমার খাবার, তোমার চোখ দিয়ে খাবারটাকে তুমি দেখছো। ঠিক আছে? এই যে দেখো, এখন বইয়ের মতো করে একটু পড়ানোর চেষ্টা করি। খাবারের মাধ্যমে গলাধঃকরণ সৃষ্টি করে, যা দ্রুত ভেগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছে। তোমাদেরকে বলছি না, এই যে গলা, মানে ষড়যন্ত্রের নিচ থেকে শুরু করে পুরা একদম কোমর পর্যন্ত যে নার্ভটা কাজ করে, ওটার নাম কি? ওটার নাম কি? ভেগাস। ওটার নাম কি ভাইয়া? বি- ভেগাস। তার মানে হচ্ছে, যদি তোমাকে বলি হ্যাঁ আমার ফুসফুসে কোন নার্ভটা কাজ করে, তাও ভেগাস। ঠিক আছে? তোমার হচ্ছে লাংসে, ইয়া তোমার ইয়া বলো না, হার্টে যে যে স্নায়ুটা কাজ করে, ওটা ওটা কোনটা? ভেগাস। ঠিক আছে? তোমার পাকস্থলীতে বা হচ্ছে জিআই সিস্টেমে যেই সিস্টেমটা কাজ করে, যেই নার্ভটা কাজ করে, ওটার নাম কি? ভেগাস। ঠিক আছে? দ্যাটস ইট। এই যে দেখো, এটা কেমন হয়েছে, এই যে তুমি চিন্তা দেখলা, ঘ্রাণ নিলা বা হচ্ছে স্বাদ, এমন চিন্তায় হচ্ছে প্রতিক্রিয়া হতে পারে। ঠিক আছে? ওকে। তার মানে তখন গ্যাস্ট্রিক রস তৈরি হয়ে গেছে। তার মানে কি পাকস্থলীতে খাদ্য পৌঁছার আগে রস ক্ষরণ শুরু হয়ে যায়। এটা খাদ্য গ্রহণের পূর্ববর্তী, খাবার এখনো আসে নাই, তারপরেও আমার চোখে দেখার ফলে আমার ব্রেন বুঝছে যে খাবারটা আসতে যাচ্ছে, তখনই ও পেট মানে পাকস্থলীতে রেডি করে দিচ্ছে যে তুমি রেডি, তুমি হচ্ছে সবকিছু রেডি রাখো, আমরা আসতেছি। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্নায়বিক পর্যায় বা হচ্ছে সেফালিক ফেজ বা হচ্ছে মস্তিষ্ক দশা। এটা কতক্ষণ কতক্ষণ হয়? 1 ঘন্টা হয়। এটা একটু মাথায় রাখতে হবে। বলেন, বুঝছেন? বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি? জি ওকে, ফাইন। এবার আসুন পাকস্থলীয় পর্যায়ে বা গ্যাস্ট্রিক পর্যায়ে। এখানে কি হয়? এটা আমরা কালার দিয়ে দেখাই আমরা। পাকস্থলীয় পর্যায়ে বা গ্যাস্ট্রিক পর্যায়ে কি হয়? পাকস্থলীটা এবার হচ্ছে খাবারটা পাকস্থলীতে পৌঁছে গেছে। তুমি খাইলা, খাওয়ার পরে হচ্ছে কোথায় চলে গেল? পাকস্থলীতে চলে গেছে। পাকস্থলী যাওয়ার পরে এই যে পাকস্থলী কি করতে হবে? এক হচ্ছে এটাকে মোচড় দিতে হবে, তাই না? এক হচ্ছে মোচড় দিতে হবে, প্লাস এখানে যে পাকস্থলীর গায়ে যে হচ্ছে গ্রন্থিগুলো আছে, এগুলো থেকে কি করতে হবে? রস ক্ষরণ করতে হবে। বলো তো, রস ক্ষরণ করার জন্য কোন টেক্সাসটা দায়ী? সাবমিউকোসাল নাকি হচ্ছে মায়োন্টেরিক? বলেন, রস ক্ষরণ করার জন্য কোনটা দায়ী? সাবমিউকোসাল নাকি হচ্ছে মায়োন্টেরিক? ভেরি গুড। কোনটা? সাবমিউকোসা। এই যে দেখো, সাবমিউকোসা স্তরে মেজনার প্লেক্সাসে পৌঁছায়। মেজনার প্লেক্সাস কি? এটা একজন বিজ্ঞানীর নাম অনুসারে আপাতত কিছু জাস্ট জানো যে সাবমিউকোসা স্তরে মেজনাস প্লেক্সাসে যায়। যখন খাবারটা পেটে পড়ছে এবং এই সিগন্যালটা যখন মেজনাস প্লেক্সাসে বা তুমি জাস্ট এতটুকু জানো যে এটা বাদ দাও, তুমি যখন সাবমিউকোসা স্তরে পৌঁছাইছে, তখন সাবমিউকোসা স্তরে যে গ্রন্থিগুলো আছে এগুলো উদ্দীপ্ত হয়েছে এবং হচ্ছে কি খনন করা শুরু করছে? রস ক্ষরণ করা শুরু করছে। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? কিন্তু ভাইয়া জি এগুলো জি হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। আপনি ইয়া শুরুর দিকে বলছেন যে যখন আমরা খাবার দেখি তখন মস্তিষ্ক হচ্ছে অলরেডি কাজ সম্পূর্ণ করে করে দেয়, যেমন হাইড্রোক্লোরিক করে। আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এগুলো যদি শুরুতে হয়ে তাহলে এখন হচ্ছে কেন আবার? এখন দেখেন ভালো, শোনো, ওইটা তো চিন্তা করতেছি, ওইটার একটা মানে ওইটার কাজ করার ধরন মনে করো হচ্ছে তোমার ওটা 10% শক্তি নিয়ে কাজ করতে পারতেছে, মানে এর এফিকেসি হচ্ছে 10%। যখন পাকস্থলীতে পড়ছে তখন এটা আরো উদ্দীপ্ত হবে। তখন তো আমার ব্রেন তো একটা সিগন্যাল দিছে, আগে থেকে অল্প অল্প রেডি করে রাখছে। যখন খাবারতে সাবমিউকোসাল প্লেক্সাস যখন উদ্দীপ্ত হয়েছে, তখন ওরা আরো বেশি করে, বেশি বেশি সবাই একসাথে ক্ষরণ করা শুরু করে। বুঝছেন স্যার? জি বুঝতে পারছি? জি এটাই জি হচ্ছে তোমার সাবমিউকোসা। এটাকেই বলা হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম, মানে গ্যাস্ট্রিকে যেটা যেটা হয়। এই তো, সুন্দর প্রশ্ন। বুঝতে পারছি। এবং দেখো, কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমার স্নায়বিক পর্যায়টা ইম্পর্টেন্ট বেশি নাকি গ্যাস্ট্রিক পর্যায়টা বেশি ইম্পর্টেন্ট? আপনারা বলেন তো, কোনটাতে বেশি শক্তিশালী হবে, রসক্ষরণ হবে? স্নায়বিকটা নাকি হচ্ছে পাকস্থলীতে? পাকস্থলীতে। এবং এটাই বেশি আমার বেশিক্ষণ ধরে লাগবে। এই জন্য দেখেন এখানে বই লিখেই দিছে এটা কত ঘন্টা ধরে চলে। এটা কত ঘন্টা ধরে চলে? এটা হচ্ছে প্রায় 4 ঘন্টা ধরে চলে। মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে আমার যে হচ্ছে স্নায়বিক পর্যায়ে যেটা হচ্ছে চিন্তা ভাবনা, আমি খাবার যাওয়ার আগেই রসটাকে রেডি করে রাখছি, সেটা কয় ঘন্টা? 1 ঘন্টা। এরপরে পাকস্থলীতে পড়ার পরে এটার যে সাবমিউকোসা স্তরটা আছে, এটার যে প্লেক্সাসটা আছে, এটা উদ্দীপ্ত হয়েছে এবং হচ্ছে ওখান থেকে রস নিঃসরণ হয়েছে। এটা কতক্ষণ হয়েছে? 4 ঘন্টা হয়েছে। জিনিসটা কি বুঝতে পারতেছি ভাইয়া? জিনিসটা কি বুঝতে পারছি? জি ওকে, এবার আসেন। এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। আচ্ছা, আরেকটা পেজ নিই। দেখো ভালো মতো, এটা হচ্ছে পাকস্থলী। জাস্ট বুঝার সুবিধার্থে আর কি আঁকলাম মোটামুটি। মনে করো এটা হচ্ছে খাবারটা। ঠিক আছে?
আচ্ছা বলো তো, খাবারটা যতক্ষণ আছে ততক্ষণই তো আমার হচ্ছে মানে এখানে যা যা রস থাকা দরকার, বা এনজাইম বলো বা হচ্ছে এসিড বলো বা যা যা দরকার আর কি, হরমোন বলো, এগুলো সব থাকতে হবে। আচ্ছা মনে করো খাবারটা আসে নাই, তারপর আমি রস অল্প রেডি করে রাখলাম, খাবারটা আসছে আরো বেশি রস রেডি করলাম। খাবারটা যদি চলে যায় তাহলে কি তারপরেও কি রস ক্ষরণ করা উচিত হবে নাকি হচ্ছে বন্ধ করে দেওয়া উচিত, আপনারাই বলেন। খাবারটা এখান থেকে যদি আমার এখানে চলে আসে, ধরে নাও খাবারটা এটা মুছে দিলাম, মুছেছে, খাবারটাকে এখানে নিয়ে আসলাম, খাবারটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, তখন কি আমার এখানে রস ক্ষরণ করা উচিত আগের মতো, নাকি এগুলোকে হচ্ছে অফ করে দেওয়া উচিত আস্তে আস্তে, বলেন তো, অফ করে দেওয়া বলেন। উচিত। অফ করে দেওয়া উচিত, ভেরি গুড। কিভাবে অফ করবেন এখন দেখেন তো ভালো মতো। এই যে এটা যখন পাকস্থলী প্রাচীরে চাপ দিবে, কি করবে, পাকস্থলী প্রাচীরে যখন চাপ দিবে তখন এখান থেকে দুইটা বা হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হবে। এর মধ্যে একটা হরমোন হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে হরমোন হচ্ছে কোলে, আচ্ছা একটু দাঁড়াও, ফ্যানটাকে ছোট করে নিই, ফ্যানটাকে ছোট করে নিই, একটু একটু দাঁড়াও একটা সেকেন্ড। এর মধ্যে একটা হরমোন হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন, আরটা হচ্ছে সিক্রেটিন, সিক্রেটিন। এরা কি করে জানো, এই হরমোন গুলা গিয়ে আমার হচ্ছে এই যে রসটা আছে, ওদের পাকস্থলীর যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলোকে বলে তোমার তো কাজ শেষ ভাইয়া, খাবারটা তো তোমার এখান থেকে চলে গেছে, তুমি আর রস ক্ষরণ করো না, কষ্ট করো না, ঠিক আছে, তুমি রস ক্ষরণ করা কি করে দাও, একেবারে বন্ধ করে দাও, ঠিক আছে। এই হরমোন গুলো এইসব কাজ করে। এবং কোলেসিস্টোকাইনিন একটা সুন্দর কাজ করে, তোমাদেরকে হয়তো বলছিলাম, এটা কি বলো তো, এটা কি, এটা কি, এই যেটা ছবি আঁকছি, যকৃৎ, তাই না? আর এটা কি, পিত্তথলি। কোলেসিস্টোন কি কাইনিন কি করে জানিস, এই পিত্তথলিটাকে চাপ দিয়ে এখানে রসটাকে কোথায় নিয়ে আসে, ক্ষুদ্রান্তে নিয়ে আসে। সিক্রেটিন কি করে, এখানে যে ইয়াটা আছে, অগ্ন্যাশয় রসটা আছে, এটাকে চাপ দিয়ে রসটাকে এখানে নিয়ে আসে। জিনিসটা কি বুঝতে পারছি? তার মানে কি, এই ক্ষুদ্রান্তে যখন খাবারটা একবার প্রবেশ করে গেছে, তখন ও কি করবে, এখানে যে সেল, এখানে যে কোষগুলো আছে, গ্যাস্ট্রিকের যে কোষগুলো আছে, এগুলোকে বলবে তোমরা আর কাজ করো না। এবং এই যে অগ্ন্যাশয়ের যে হচ্ছে কোষগুলো আছে, এদেরকে বলবে তুমি দুইটা হরমোন সিক্রেশন করো। কোন দুইটা হরমোন? কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটিন। যাতে কি করতে পারে, এই যে রসটা যাতে বন্ধ হয়ে যায়, এবং হচ্ছে অগ্ন্যাশয়ের রস বলো পাকস্থলী, এই যে এই জায়গায় কি আমার হচ্ছে পাকস্থলীর রস বা হচ্ছে লালা রস কি আসা উচিত, বলেন স্যার? এই জায়গায় কি মানে গ্যাস্ট্রিক রস বা হচ্ছে লালা গ্রন্থি আসা উচিত না। এই জায়গায় আসতে হবে কার রস, কি কি জিনিস আসতে হবে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস, আন্তিক রস এবং হচ্ছে পিত্তরস। এই তিনটা জিনিসটা আনার জন্য আমার এখান থেকে, মানে হচ্ছে আমার ক্ষুদ্রান্ত বা ডিউডেনাম থেকে দুইটা হরমোন সিক্রেশন হয়। এই দুইটা হরমোন হচ্ছে কোলেসিস্টোকাইনিন আর সিক্রেশন। জিনিসটা কি বুঝতে পারছি? এটা আপনাদের বই এখানে বলছে, দেখেন তো ভালো মতো ভাইয়া। হাবিজাবি হরমোনাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন মস্তিষ্ক বলে গ্যাস্ট্রিক রসক্ষরণ বন্ধের এবং হচ্ছে পাকস্থলীতে কাইনেন প্রবেশ হচ্ছে ধীর নির্দেশনায় প্রেরণ হয়, হাবিজাবি আছে। এখান থেকে মিকস থেকে দুইটা হচ্ছে হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন। হরমোন দুটি রক্ত প্রবাহে যকৃতে পাকস্থলীর গ্যাস্ট্রিক রস খাওয়া বন্ধ করে এবং কোলেসিস্টোকাইনিন গতি নিয়ন্ত্রণ করে। আমি আবার বলতেছি, কোলেসিস্টোকাইনিনের মেইন কাজ হচ্ছে এই যে পিত্তথলি যেটা আছে, আমি লাস্ট ক্লাসেও হয়তো পড়াছিলাম, এই যে পিত্তথলি যেটা আছে এটাকে চাপ দিয়ে রসটাকে বের করে আনা। এটার পাশাপাশি আরো একটা কাজ আছে, তোমরা একটু মনে করে দিও ভাইকে। ভাইয়া হচ্ছে গ্রুপে একটা চার্ট দিয়ে দেবো, একটা চার্ট দিয়ে দেবো, এটার উপর তোমাদের বইয়ে এক এক জায়গায় কোলেসিস্টোকাইনিন সিক্রেটিনের এক একটা কথা বলা আছে, এবং তোমাদের বইয়ে যেটা লেখা আছে ওইটাই পড়তে হবে, ঠিক আছে। এই যে আমার হরমোন গুলা, এই দুইটা হরমোন খুব ইম্পর্টেন্ট, এই দুইটা হরমোনের আমি একটা চার্ট করে দেবো, চারটা হরমোনের একটা চার্ট করে দেবো, ওই চার্ট থেকে পড়বা যে কোন হরমোন কি কি কাজ করে। আপাতত বলা এতটুকু বুঝছেন কিনা স্যার, আপাতত বলা এতটুকু বুঝছেন কিনা? জি ভাইয়া। এই যে এটাও পড়া গেছে তোমাদেরকে, অগ্ন্যাশয় রস এবং পিত্তরস কিভাবে তৈরি হয়, ক্ষরণ হয়, মনে থাকবে। এই যে দেখেন, কোলেসিস্টোকাইনিন অগ্ন্যাশয়কে এনজাইম সৃষ্টির জন্য এবং পিত্তথলিকে পিত্তরস ক্ষরণের জন্য উদ্দীপ্ত করে। তার মানে কি, কোলেসিস্টোকাইনিনটা কোথায় যাবে, পিত্তথলিতে যাবে এবং পিত্তথলিকে চাপ দিয়ে পিত্তটাকে বের করে নিয়ে আসবে। জিনিসটা কি বুঝতে পারছি? এবং এখানে কোন ধরনের স্নায়ু কাজ করবে, ভেগাস। তোমরা সোজা পাশে একটা ক্যামেরা বন্ধ নাকি, তো তোমরা সবসময় মাথা রাখবা, এই যে গলার নিচ থেকে শুরু করে একেবারে হচ্ছে কোমর পর্যন্ত এখানে যেই স্নায়ুটা সাপ্লাই দেয়, এটা এই স্নায়ুটার নাম কি, স্নায়ুটার নাম কি? আচ্ছা, ক্লাস 9। এটার নাম হচ্ছে ভেগাস নার্ভ। মনে থাকবে স্যার? বলেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? তার মানে রসগুলো কিভাবে ক্ষরণ হয়, এটুকু কি আমরা বুঝতে পারছি, পারা যাবে স্যার? বাকিরা একটু কথা বলেন, বাকিরা বলেন। জি। বুঝছে? আচ্ছা ইন্টেন্সিক এক্সটেন্সিভ বুঝছিস কিনা বল, অনেকে ইন্টেন্সিক বুঝে না, এক্সটেন্সিভ বুঝে না। বুঝছিস তুই পাকস্থলী কি সবসময় কি
তোর হচ্ছে অ্যাসিড তৈরি করবে, বা হচ্ছে সবসময় কি রস তৈরি করবে? না। পাকস্থলীতে যখন খাবার পড়বে তখন ওই যে আমার মিউকোসা সাবমিউকোসার যে প্লেক্সাসটা আছে, বা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক প্লেক্সাস, তুই এত কিছু না, আমি তোকে এই জিনিসটা একটু আবার বুঝাই দিই। আমি জানি তোমরা বুঝছো, তারপরে আরেকবার লাস্ট টাচ দিয়ে দিই। দেখো ইন্ট্রিনসিক প্লেক্সাসটা কিরকম। ইন্ট্রিনসিক প্লেক্সাস হচ্ছে এই যে পাকস্থলী, ধরলাম পাকস্থলী, পাকস্থলীতে আমার একটা খাবার এসে পড়লো, পড়ার ফলে এটা কি করলো, এখানে যে কোষগুলো আছে এগুলোকে কি করলো, চাপ দিছে। চাপ দেওয়ার ফলে এখানে যে হচ্ছে আমার সাবমিউকোসাল প্লেক্সাস আছে, সাবমিউকোসাল প্লেক্সাস, এটা উদ্দীপ্ত হয়েছে। এবং সাথে সাথে আরেকটা প্লেক্সাস আছে, সেটার নাম হচ্ছে কি প্লেক্সাস, মাইন্টেরিক প্লেক্সাস। দুজনেই উদ্দীপ্ত হয়ে গেছে। সাবমিউকোসাল যে প্লেক্সাসটা আছে, এটার কাজ কি স্যার? এটার কাজ হচ্ছে ক্ষরণ। তার মানে গ্যাস্ট্রিক, মানে হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া। আমি যে আমি যে লিখতেছি এগুলো এখানে আসতেছে না কেন? একটা সেকেন্ড, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে, একটু দাঁড়া। এখন দেখা যাচ্ছে? তাহলে জি সাবমিউকোসাল যে প্লেক্সাসটা আছে, এটার কাজ হচ্ছে ভাইয়া ক্ষরণ। এবং মাইন্ডারি যে প্লেক্সাসটা আছে, এটার কাজ হচ্ছে মোচড় টোচড় দেওয়া, বা হচ্ছে মুভমেন্ট। সোজা ভাষায় হচ্ছে পেশিকে কাজ করানোর কাজটা হচ্ছে মাইন্ডারি প্লেক্সাস। এটা হচ্ছে আমার পাকস্থলী, বা হচ্ছে আমার অংশ ভিতর থেকে সিগন্যাল নিতে, ভিতর থেকে সিগন্যাল নিতে এবং ভিতর থেকে কাজ করতেছে। এটাকে বলতেছি আমরা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস। বাট বাইরে থেকে একটা সিগন্যাল আসছে, ওইটা অনুযায়ী আমি বডি কাজ করতেছে, ওইটাকে বলা হবে এক্সট্রিনসিক প্লেক্সাস। ঠিক। এবার আসেন হচ্ছে হরমোনের ভূমিকা। এবার আসেন হরমোনের ভূমিকা। এখানে দেখো হরমোন, এখানে কথা আছে দেখো, কোষতন্ত্রের বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছায় এবং হচ্ছে হাবিজাবি কিছু কাজ করে, এগুলো একটু দেখে নেবা। এখান থেকে কি পড়তে হবে আমি ব্রসলি তোমাকে জাস্ট বলে দিই। চারটা হরমোন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্টেরন, এগুলো সবগুলো ভালো মতো করে ফেললাম। গ্যাস্ট্রিনের কাজ আমরা আগেই করে ফেলছি, গ্যাস্ট্রিক গ্রন্থিতে থাকে, ঠিক আছে। এটা আরেকটা নাম কি, জি সেল। এটার মেইন কাজ কি বলেন? গ্যাস্ট্রিনের মেইন কাজ কি? ওই যে এচসিএল ক্ষরণ করাকে, মানে এই যে গ্যাস্ট্রিনটা আছে, গ্যাস্ট্রিনটা যে কাকে বাড়ি দিবে বলেন? অক্সিনটিক কোষকে বাড়ি দিবে। কাকে বাড়ি দিবে? অক্সিটিক কোষকে। অক্সিটিক কোষকে বাড়ি দিয়ে ওখান থেকে কি বের করে নিয়ে আসবে বলেন? তেল। এইচসিএল বের করে নিয়ে আসবে। তার মানে বুঝছেন এটা গ্যাস্ট্রিন হরমোনের কাজ কি। সিক্রেটিন তোমাকে বলছি অগ্ন্যাশয়ের রস নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? অগ্ন্যাশয়ের রস নিঃসৃত হয়, এটা হচ্ছে মেইন কাজ। এরকম হাবিজাবি কিছু কাজ আছে, আমি তোমাদেরকে এই চারটা, ঠিক আছে, এই চারটা আরো সুন্দর মতো লিখে দেবো। এই চারটা আমি আরো সুন্দর মতো লিখে দেবো, তোমরা ওখান থেকে পড়বা, ঠিক আছে। আপাতত হচ্ছে বই থেকে একটু পড়ে নেবা। আমি বইয়ে যা যা আছে, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, তারপর হচ্ছে গ্যাস্ট্রিন, এগুলো যে মানে অন্যান্য জায়গায় যে সবগুলো কাজ আছে সবগুলোকে একত্রে এনে একটা চার্ট বানিয়েছি, ওখান থেকে লিখবেন। এরপর হচ্ছে বাকি হরমোনগুলোর নামগুলো জাস্ট একবার রিডিং করে নেবেন, ঠিক আছে। এন্টারোক্রাইনিন, জিওকাইনিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, বিলিকাইনিন, এগুলো একটু পড়ে নেবা। এবং মনে রাখবা সবগুলো 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 যে হচ্ছে হরমোন, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে খরিত হয়েছে। সবগুলো কোথায় খরিত হয়েছে? ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে। কয়েকটা হচ্ছে শুধু ইলিয়ামের প্রাচীর থেকে। ঠিক আছে, ক্ষুদ্রান্তের যে ডিওডানাম, ডিওডানাম ছাড়া ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হয়েছে। দেখেন ভালো মতন, এটার নাম হচ্ছে ইলিয়াম। এটার নাম কি? ইলিয়াম প্রাচীর। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, ঠিক আছে। বাকি সবগুলো কি ডিওডানাম দেখবেন, এই যে ডিওডানাম, এই যে ডিওডানাম, ডিওডানাম, ঠিক আছে। বুঝতে পারছি স্যার? জি ওকে ফাইন, এখানে আর তেমন কিছু লাগবে না, এগুলো একটু রিডিং করে নেবেন। এখানে একটা কথা আছে, ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে তোমাদেরকে মোটা কিভাবে হয় এগুলো পড়াই দিছে না, একটা মানুষ জি কিভাবে ভাইয়া। মোটা হয় বা, হ্যাঁ। এখন দেখেন ভালো মতো, মানুষ কখন মোটা হয়? অনেকগুলো কারণ আছে আমরা দেখছি। এর মধ্যে একটা কারণ হচ্ছে বেশি খাইলে মোটা হয়, তাই তো? বেশি খাইলেই তো মোটা হয়, মনে করো বেশি বেশি খাইতেছে, ওইটার কারণেও মোটা হয়। এখন মনে করো আমার খাবার, এই যে খিদা, খিদাটা কখন কাজ করে মাথায় রাখবা। এই একটা হরমোন আছে, ভাইয়া মাফ করছে, এটার নাম কি? গ্রিলিন। এটার নাম কি? নামও যেরকম, হরমোনের কাজও এরকম। এটার নাম হচ্ছে গ্রিলিন। এই গ্রিলিনের কাজ হচ্ছে তোমার, মানে তোমার বডির মধ্যে খিদা, এই যে আমার খিদা লাগছে, এটা যায় কোথায় কাজ করে? তোমার ওই যে হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাস, ওইটা কাজ করে। কেন ভাইয়া হাইপোথ্যালামাসে কেন যাচ্ছে বলো? আমি কতটুকু খাবো, কি খাবো, এবং পানি কতটুকু খাবো, এগুলো সব নিয়ন্ত্রণ করতেছে কে জানেন? আমার হাইপোথ্যালামাস। কে নিয়ন্ত্রণ করতেছে? হাইপোথ্যালামাস। এবং এই যে গ্রিলিন যেটা আছে, এটা আমার বডির ঠিক হচ্ছে খিদা, হ্যাঁ আমার আরো খাইতে হবে, আরো খাইতে হবে, এটা এই হরমোনটা এটার কাজ করে, ঠিক আছে। মনে করো তার মানে যারা যারা হচ্ছে চিকন চাকন মানুষ, খাওয়ার খায় না, এদেরকে যদি গ্রিলিন দেওয়া হয় তাহলে কি বলেন? এই ইচ্ছা না থাকলেও কি করবে? খাইতে থাকবে। চাইবে। শুনো না? এখন দেখো, মনে করো এটার কি উল্টা কোনো কাজ নাই ভাইয়া? অবশ্যই। এরকম কি উল্টা কোনো হরমোন নাই? হ্যাঁ আছে।
মনে করো আমরা ইচ্ছা মতো আমাদেরকে যখন বুফে খাইতে দেওয়া হয় বা হচ্ছে মনে করো দাওয়াতে দাওয়াতে যায়, আমরা কি পুরা ডেকচি খাই ফেলতে পারি? মনে হয় যে খাইতে বসার আগে যে পুরা ডেকচি খাই ফেলবো, কিন্তু আসলে কি পুরা ডেকচি খাইতে পারি? বলেন না। কেন? কারণ এক প্লেট খাওয়ার পরেই আমার রক্তের মধ্যে আমার পাকস্থলী, দেখেন ভালো মতো বুঝবেন, এটা খুবই সুন্দর জিনিস। মনে করো এক প্লেট খাওয়ার পরেই তোমার পাকস্থলী হচ্ছে এতটুকু পর্যন্ত বহিরা গেছে, একদম গলা সমান খাই ফেলছো তুমি। বহুত খাবার কিন্তু এখানে, ঠিক আছে, তুমি খাই ফেলছো। খাই ফেলার পরে এখানে কি আবার খাবার রাখার জায়গা আছে আর? তুমি বলো, একদম নাই। তখন আমার রক্তের মধ্যে একটা হরমোনের পরিমাণ, কিছু হরমোনের পরিমাণ খুব বেশি পরিমাণ বেড়ে যায়, যেমন হচ্ছে একটা পেপটাইড ওয়াই ওয়াই, পেপটাইড ওয়াই ওয়াই। আরেকটা হরমোন পড়ছিল তোমার অগ্নাশয়ে, মনে আছে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, মনে আছে? পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, মনে আছে কিনা? গামা সেল থেকে। এই যে দুইটা সেলগুলো, এগুলো হচ্ছে উৎপন্ন হয়, দুইটা হরমোন এগুলো উৎপন্ন হয়। এগুলোর কাজ কি জানিস? এগুলোকে বলা হয়, লিখে রাখো, এগুলোকে বলা হয় হচ্ছে তৃপ্তি হরমোন। তৃপ্তি হরমোন, বা হচ্ছে এটাকে বলা হয়, ইয়াতে বলা হয় স্যাটাইটি হরমোন। স্যাটাইটি, স্যাটাইটি হরমোন। এটা হচ্ছে তোমাকে তৃপ্তি দান করতে আর কি। এখন মনে করো যে মোটা, যে হচ্ছে খাবারের কারণে মোটা, হ্যাঁ বেশি বেশি খাই, এরে যদি তুমি হচ্ছে আগে থেকেই মনে করো পেপটাইড ওয়াই ওয়াই দিয়ে দিলা, এরপর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড দিয়ে দিলা, এর কি ও তো মনে করবে হ্যাঁ আমি তো খাইছি, পেট টেট ভরা ভরা লাগে, আর তো খাইতে মন চাইতেছে না, তাইলে বলেন ওকে আর খাবার খাইবো? না। এই হরমোন গুলো ওর ব্রেইনকে বলতেছে তোমার পেট ভরা, কিন্তু পেট তো আসলে ভরা না, ভরা। তাইলে না। ওর প্রতিদিন যেটুকু খাবার দরকার ছিল ও ওইটুকু খাবার খাইতে পারতেছে? বলো, ও না। তো মনে করো হচ্ছে আগে হচ্ছে আগে 1 কেজি ধরলাম আর কি, আগে 1 কেজি করে খাইতেছিল। এখন যখন এই হরমোন গুলো দিলা তুমি, ওর ব্রেইন তো ওকে বুঝাইতেছে, ওর ব্রেইন তো ওকে বুঝাইতেছে যে তোমার পেট ভরা। কি ভরা? পেট ভরা। তাহলে বলেন ওকে আবার খাবার খাইবো? না। ওকে আর খাবার খাবো না। তখন দেখা যাবে ও হচ্ছে প্রতিদিন দিনে মিলে 100 মিলিগ্রামও খাইলো না, বা সরি 100 মিলিগ্রাম বেশি কম হয়ে যায়, 100 গ্রামও খাবার খাইলো না। তাহলে বলো 100 গ্রাম যদি খাবার না খায়, ওই যে খাবারগুলো সোর্স গুলো আসবে করতে, ও এতদিন যেগুলো জমাইছে লিপিড, গ্লাইকোজেন, হাবি জাবি যা যা জমাইছে, ওখান থেকে কি আসবে? এনার্জি আসবে বা হচ্ছে গ্লুকোজ আসবে। জিনিসটাকে বুঝতে পারছেন কিনা? তাহলে বলেন, ওই যে তোমরা পড়ছিলা স্থূলতা, স্থূলতা করতে গিয়ে জিআই বুলেট, ম্যাজিক বুলেট শুনছো না? জিআই ম্যাজিক বুলেট, জিআই ম্যাজিক বুলেট, এগুলো কি? এই ওষুধগুলা হচ্ছে তোমার ওজন কমাইতে আমার হচ্ছে হেল্প করে, বা হচ্ছে ওজন কমানোর জন্য ইউজ করা হয়। জিনিসটাকে বুঝাতে পারছি কিনা? জি বুঝছেন? ভাইয়া। বুঝছেন? ওকে, এখানে দেখো সবগুলো হরমোনের এগুলো হচ্ছে আমি যেভাবে বলছি ওভাবে করবেন, একবার দেখে নিন, একবার রিডিং করে নিন, তাইলে হবে। করেন, বুঝছেন কিনা? জি। আচ্ছা, না বুঝলে অবশ্যই বলবেন। এখন আসেন, তোমার হচ্ছে পরিবর্তিত খাদ্য সার শোষণ। পরিবর্তিত খাদ্য সার শোষণ বলতে, খাদ্য সার বলতে কি বুঝি? শর্করাকে ভাঙলে আমরা কি পাবো বলেন তো? শর্করাকে ভাঙলে কি পাবো? বলেন, গ্লুকোজ। আমিষকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড, তাই না? আর লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল, ঠিক কিনা? হ্যালো? জি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে খাবারগুলো আমি উৎপাদন করলাম, এগুলোকে কি আমি হচ্ছে এই যে মল যেটা আছে বা হচ্ছে ফিসেস, ফিসেস দিয়ে কি পাঠাই দিব, নাকি হচ্ছে এগুলোকে বডির মধ্যে নিতে হবে? মানে এখানে যে কোষগুলো আছে এগুলো নিতে হবে না? এটা এত কষ্ট করে পরিপাক করছি, এত এনজাইম টেনজাইম খাটাই, তাহলে এগুলো তো বাইরে ফালাই দিলে হয় না, এগুলো হচ্ছে কোষের মধ্যে ঢুকাইতে হবে। ঢুকানোর জন্য আমরা হচ্ছে কিছু প্রসেস বা হচ্ছে কিছু সুন্দর জিনিস ফলো করে থাকি। এখন আপনাকে একটা কথা বলি, মনে করো এটা হচ্ছে একটা তোমার কাছে মডেল, মানে আমি দিলাম আর কি, একটা রাস্তা হচ্ছে এই যে এখানে, মনে করো এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট। ভালো মতো চিন্তা করো, ভালো মতো চিন্তা করবা সবাই। এখন মনে করো এই পার্টের যে হচ্ছে তলটা, আমি এটাকে এরকম এরকম করে দিলাম, এটাতে বেশি শোষণ হবে নাকি এটাতে বেশি শোষণ হবে? এতে শোষণ বেশি হবে নাকি বিতে শোষণ বেশি হবে, দেখি বলো তো। শোষণ মানে কি? শোষণ মানে হচ্ছে এখানে যে খাবার টাবার গুলো আছে এগুলোকে কোষের মধ্যে ঢোকানো, এগুলোকে কোথার মধ্যে ঢোকানো? কোষের মধ্যে ঢোকানো। বলো কোথায় শোষণ বেশি হবে, এতে নাকি বিতে? বিতে। কেন? বলো। দেখেই বোঝা যাচ্ছে ভাই, আপনার এখানে হচ্ছে 1 মিটার, এখানে হয়ে গেছে এটা 3 মিটার, তাহলে এখানে পরিবেগ হচ্ছে, এখানে 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 শোষণ আছে, এখানে 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 সব প্রত্যেকটা পয়েন্টে শোষণ হচ্ছে, এটাকে ভাঁজ করে দেওয়ার ফলে। তাহলে বেশি জায়গা জুড়ে আমি শোষণ করতে পারতেছি না। এই যে ভাঁজটা,
এই যে ক্ষুদ্রান্তের ভিতরে যে ভাঁজ হয়ে গেল বা হচ্ছে তোমার বৃহদন্তের ভিতরে যে ভাঁজ হয়ে গেল, এই ভাঁজটাকে আমরা কি বলি? ভিলাই। কি বলি ভাইয়া? ভিলাই বা ভিলাস। এক বচনে বলা হয় ভিলাস, অনেকগুলো থাকে বলে এগুলোকে কি বলা হয় একত্রে? ভিলাই। বলেন বুঝছেন কিনা? ভিলাস কি, ভিলাই কি বুঝছেন? জি। কে বুঝেন নাই? কে বুঝেন নাই বলেন। না বুঝলে বলেন, ভাই আবার বুঝাই দিই। বুঝেন নাই? আপনি দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের ভিতরে যেই হচ্ছে আবরণটা আছে, এটা কিসে এরকম ভাঁজ হয়ে গেছে না? এবং শুধু অল্প হ্যাঁ। জায়গাতে এরকম এরকম করে অনেক ভাঁজ হয়। এই ভাঁজগুলোকে কি বলা হয়? ভিলাস বলা হয়। কি বলা হয়? ভিলাস। বুঝতে পারছি? ওকে, ফাইন। বুঝলেই হয়। আসেন, এরপরে আসেন, এটাকে কি বলি? এই যে ভিলাই, ভিলাইয়ের যে বর্ডার, এখন মনে করো তোমার কাছে এরকম একটা ভিলাই আছে, ভালো মতো চিন্তা করো। এটা হচ্ছে এরকম, এটার মধ্যে হচ্ছে একটা ভিলাই, এরকম তুমি ভিলাই তৈরি করলাম। এবার যদি ভিলাই, ভিলাই যেটা আছে, এটাকে যদি আমি কাইটা মনে করো, এই ভিলাই থেকে আমি আবার এরকম ভিলাই বের করলাম, মানে ভিলাইয়ের মধ্যে ভিলাই, তখন এটাকে আমরা কি বলে জানেন? তখন এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো ভিলাই। কি বলি? মাইক্রো ভিলাই। বুঝছেন কিনা বলা? ভিলাইয়ের মধ্যে যখন ভিলাই হয় তখন এগুলোকে আমরা কি বলি? মাইক্রো ভিলাই। যদি এখানে নাই, এখানে এখানে নাই, না নাই, ঠিক আছে, এখানে নাই, ওই হাবি জাবি আছে, এই যে জি 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 জি, দেখো 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 দেখো, ও, পাইছি, পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখেন ভালো মতো কি বলছে? ভিলাইয়ের আবরণী টিস্যুর কোষসমূহের আবার সূক্ষ্ম বিচ্ছেদ থাকে যেগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। তার মানে কি? এটা হচ্ছে আমার আবরণটা, এটা এমনিতে বাঁকানো, আবার এটার মধ্যে কি হয়েছে আমার আরো 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 ভাঁজ। তার মানে কি, যে খাবারটা শোষণ হবে ওইটা যাতে একদম এক ফোঁটাও যাতে আমার কি না হয়, নষ্ট না হয়, এই জন্য প্রত্যেকটা প্রত্যেকটা কোষ আমার কিসের সাথে নিয়ে যেত? খাবার শোষণ করার জন্য। যে খাবারটা এখানে তৈরি হয়েছে ওই খাবারটাকে এখানে প্রবেশ করানোর জন্য রেডি। বুঝছেন কিনা? বুঝছেন কিনা? ভাইয়া বিলাস আর বিলাইটা ঠিক বুঝি নাই। ভিলাস যেটা আছে, ভিলাসটা হচ্ছে একটা, যদি ভিলাস থাকে মনে করো এই যে একটা ভিলাস, শুধু একটা, মনে করো এই কে নিলা তুমি, যদি এ বি সি ডি সবগুলোকে একসাথে নাও, সব ভিলাস ভিলাসকে, তখন আমরা হচ্ছে বহু বচনে এটাকে ভিলাই বলি। মনে থাকবে? জি ভাইয়া। আর হচ্ছে মাইক্রো ভিলাই, বুঝছিস তো? ভিলাইয়ের মধ্যে যখন আবার ভিলাই থাকবে ছোট ছোট, ওগুলোকে আমরা কি বলবো? মাইক্রো। আচ্ছা বল, মাইক্রো মানে ছোট নাকি বড় বল? ছোট নাকি বড়? ছোট। ছোট। না তার না। মানে, এই বেটা, ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে কি? ছোট। মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন, ম্যাক্রো মানে কি স্যার? ছোট। তার মানে মাইক্রো বিলাই, ভিলাইয়ের মধ্যে বিলাই গুলা, এগুলো হচ্ছে পিচ্ছি 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 অনেকগুলো বিলাই, এগুলোকে আমরা একত্রে কি বলি? মাইক্রো বিলাই। বুঝতে পারছি? এবং এরা মিলে দেখতো ভাইয়া, এই যে এরা মিলে যে একটা বর্ডার গঠন করছে না, এই যে বর্ডার, এরকম একটা বর্ডার যেটা গঠন করছে, এই যে দেখ এইরকম যে বর্ডারটা, মানে হচ্ছে যে বর্ডারটা এখানের মধ্যে অনেকগুলো বিলাই আছে, এটা অনেকটা দেখতে ব্রাশের মতো, এই জন্য এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। কি বলে স্যার? বিলাই যে বর্ডারটা, এটাকে কি বলি? বিলের যে বর্ডারটা, এটাকে কি বলি আমরা অনেক সময়? ব্রাশ বর্ডার। এগুলো একত্রিত হয়ে বাস বর্ডার সৃষ্টি করে, যেটা শোষণতল আরো বাড়িয়ে দেয়। শোষণতল আরো বাড়িয়ে দেয়, এটা মানে তো আমি বুঝাইলাম, এই যে এখানে শোষণতল ভালো নাকি কমলো? এই যে বাড়ছে। এই যে বললেন না আপনারা, এখানে বেশি শোষণ হয়, কারণ কি এটাকে ভাঁজ করে দিচ্ছি। এই ভাঁজের মধ্যে যদি আমি আরো ভাঁজ করে দিই তাহলে তো অবশ্যই আরো বেশি বাড়ছে। বলেন বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝছি। এই তো তোদের জন্য পড়ানোর পড়া বেশি নয়, এই যে দেখ আর দুই পেজ আছে, ঠিক আছে? যদি না বুঝেন, আজকে ক্লাসে মেইন পড়া ছিল ভাইয়া এই জায়গায়, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিকটা। ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক যদি বুঝে যাস, তুই লালাক্ষরণ কিভাবে হয় এটাও বুঝবি, তোর হচ্ছে গ্যাস্ট্রিক রস কিভাবে ক্ষরণ হয় এটাও বুঝবি, পিত্তরস কিভাবে ক্ষরণ হয় এটাও বুঝবি। প্লিজ একটু আমাকে সবাই অনেস্টলি বলতো ভাইয়া, এই তিনটা টপিক বা তুই এত কিছু বাদ দে, ইন্ট্রিনসিক প্রেকশাস কি, এক্সট্রিনসিক প্রেকশাস কি, বুঝছিস কিনা? বুঝতে পারছিস? জি। আচ্ছা, এবার আমাকে তুই একটা কথা বলতো, এই যে ইন্ট্রিনসিক প্রেকশাস, এক্সট্রিনসিক প্রেকশাস, এরা কি আমার ঐচ্ছিকের অংশ নাকি অনৈচ্ছিকের অংশ বল? ঐচ্ছিকের অংশ। এই তুই ইচ্ছা মতো তুই ক্ষরণ করতে পারবি? না। বল। তাইলে ঐচ্ছিক বলতেছিস কেন? এটা কি হবে? অনৈচ্ছিক বা অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ। মনে থাকবে? জি। মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে এই এএনএস টাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটাকে বলতেছি আমরা এক্সটেন্সিভ, একটাকে বলতেছি আমরা
ইন্টেনসিভ। এটা এটা আমি হচ্ছে ক্লাসের শেষে আমি আবার বুঝিয়ে দেবো, কারণ এই জিনিসটা ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হওয়া চাই, এটা ক্লিয়ার করা ছাড়া সামনের দিকে মুভ করা ঠিক হবে না। বুঝতে পারছি? তাহলে এখন আমরা দেখবো যে হচ্ছে এত কষ্ট করে যে খাবারটাকে আমি হচ্ছে পরিপাক করছিলাম, এত কষ্ট করে আমি খাবারটাকে পরিপাক করছি, এটাকে কিভাবে শোষণ করা যায়। শোষণ মানে কি, সোজা ভাষায় দেখেন দাদা ভাইয়া, এই যে আমি যে এত কষ্ট করে খাবারটাকে যে পরিপাক করলাম, খাবারটাকে যে এখানে পরিপাক করলাম, একটা খাবারটা হচ্ছে এখানে আছে, তুমি খাও পরে খাবো। হ্যাঁ তুমি খেয়ে ফেলো। আচ্ছা স্যার দেখেন ভালো মতো, এত কষ্ট করে এটা মনে করো হচ্ছে তোমার গ্লুকোজ, এটা মনে করো হচ্ছে তোমার প্রোটিন বা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটা মনে করো হচ্ছে তোমার চর্বি। ঠিক আছে, এটা মনে করো হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে গ্লিসারল। এগুলো সব কোথায় আছে এখনো বলো তো? এগুলো এখনো পরিপাক নালীর মধ্যে আছে না? বলো। আমার তো পরিপাক হয়েছে, রাসায়নিক পরিপাক কোথায় হয়েছে? পরিপাক নালীতে তো, তাই তো? এখন আমার কি করতে হবে জানেন স্যার? আমার কি করতে হবে? আমার এই যে এখানে ইয়াটা আছে, আমি তোমাদেরকে একদম ছোট করে দিই, এখানে যে অংশটা আছে, এই যে প্রাচীরটা, এটাকে আরো কি করতে হবে বলেন? এটাকে আরো বাড়াইতে হবে। এই যে প্রাচীরটা যেটা আছে, এটা শোষণ, শোষণ যে তলটা, এটা যে জায়গায় শোষণের কাজ, এটাকে আমি বাড়াই ফেললাম। বাড়াইলে এই যে জিনিসটা আমি তৈরি করছি, এটা হচ্ছে আমার বেশি সময় ধরে হচ্ছে শোষণ হবে না, আমার এই জায়গায় মিস হয়ে গেল। দেখেন না ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি হচ্ছে, আপনাকে হচ্ছে একটা চাদর দিল, যেটা দিয়ে হচ্ছে কোনো কিছু ক্যাচ করাতে হবে, এই এই চাদরটার বা হচ্ছে এই শীটটার বা এই যে অংশটার, এটার কাজ হচ্ছে এখান থেকে কোনো কিছু শোষণ হতে পারে বা ভিতরে প্রবেশ করতে পারে। আরেকটা চাদর দিল, এটা হচ্ছে এরকম 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 এরকম, ঠিক আছে, বা দুইটাই যদি সমান দূরত্ব নেই, দাঁড়াও তোমাদেরকে আমি কেটে দেখাই, দুটো মনে করো সমান দূরত্বের, এতটুকু, ঠিক আছে, এটা যতটুকু, এখান থেকে এখান থেকে এতটুকু, যতটুকু এখান থেকে অতটুকু, ততটুকু। কিন্তু বলো তুমি কোনটাই বেশি শোষণ হবে? এটাতে বেশি শোষণ হবে না? দেখো, কারণ হচ্ছে এটাতে শুধুমাত্র লম্বা একদিকে শোষণ হয়ে হয়ে চলে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, এদিকে তো হচ্ছে, উপরের দিকে হচ্ছে, আবার গর্তগুলোতে হচ্ছে, অনেক বড় জায়গা জুড়ে আমার শোষণ হচ্ছে। এই যে বড় জায়গা জুড়ে শোষণ হচ্ছে, শোষণ তো যে বৃদ্ধি করা, শোষণ তো বৃদ্ধি করার জন্য একে তো ভাঁজ হইলো, এই ভাঁজগুলোকে আমরা কি বলতেছি? মাইক্রো ভিলাই। এই ভিলাসের মধ্যে আবার কি হলো ভাইয়া? এই ভিলাসের মধ্যে আবার ছোট ছোট ভিলাই তৈরি হলো। এইগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে আমরা বলতেছি স্যার মাইক্রো ভিলাই। স্যার বুঝছেন কিনা? মাইক্রো ভিলাই, বুঝাতে পারছি? এবং এই মাইক্রো ভিলাই দিয়ে তোমার হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, লিপিড, এগুলো হচ্ছে ভিতর দিয়ে প্রবেশ করে আমার হচ্ছে কোষের মধ্যে। এদিক দিয়ে হচ্ছে দেখেন ভালো মতো একটু বুঝাই, এগুলোর আশেপাশে এদিক দিয়ে হচ্ছে রক্তনালী যায়, এগুলোর আশেপাশে এদিক দিয়ে হচ্ছে রক্তনালী যায়, ঠিক আছে, বা হচ্ছে শিরা যায়, ঠিক আছে, এগুলো দিয়ে শিরা যায়। তখন খাবারটা কোথায় চলে আসে? এই যে ফার্স্টে হচ্ছে কোষে আসে, দেখেন ভালো মতো। ফার্স্টে হচ্ছে, আচ্ছা ধরলাম হচ্ছে এটাকে, এদিকে কোষগুলো যদি দেখাই বা এদিকে দেখাই তোমাদেরকে, একটু মুছে দিই, একটু মুছে দিই, দাঁড়া একটা সেকেন্ড, দাঁড়া আমি মুছে দিই এগুলো। কঠিন লাগতেছে তোমাদের স্যার? কঠিন লাগে নাকি বুঝতেছেন? হ্যালো, ভাইয়া কথা বল। মাইক্রোফ্লুইডটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা বুঝে দেবো মাইক্রোভিলাইটা, দেখ তোকে দেখাই আমি। ভিলাই বুঝছিস কিনা বল, জি। দাঁড়া তোকে দেখাই। এখানে নেই, এখানে দেখাইতে পারি আমাকে। আচ্ছা এখানে তো দেখা যাইতেছে না তোকে। আচ্ছা আমি তোমাকে সার্চ দিয়ে দেখাই, ঠিক আছে, সার্চ দিয়ে দেখাই। স্ক্রিনে দেখা যাচ্ছে? আমাকে দেখানোর জন্য ভালো ইয়া হয় কি, দাঁড়াও, ভালো তো ইয়া পাইতেছে না, দাঁড়াও একটা সেকেন্ড, দাঁড়াও। হুম, আচ্ছা তুমি একটু বুঝাই তোমাকে, সেখান থেকে বোঝানো যাচ্ছে না, তুমি এখানে দেখো ভালো মতো। মুছে দিলাম সব কিছু,
দেখো, এটাতে দেখো ভালো মতো, একদম ভালো মতো খেয়াল করো। দেখো তো ভাইয়া, এটা যে সবার বাইরের যে লেয়ারটা, সবার বাইরের যে লেয়ারটা, এটা কি হচ্ছে এখন, ভাঁজ হচ্ছে না? বা সবার বাইরে যে লেয়ারটা, এটা ভাঁজ হচ্ছে না এরকম? দেখো ভালো মতো, এটা হচ্ছে ভিলাস। আমার এটা থাকার কথা ছিল কি সোজা, তাই না? দেখো বাকিগুলো হলো সবগুলো এরকম সোজা আছে। এই একদম ভিতরে যে লেয়ারটা আছে, এটাও কি মানে যেখানে হচ্ছে খাবারটা আসলে প্রবেশ করবে, এটাও কি হওয়ার কথা ছিল, সোজা হওয়ার কথা ছিল, তাই না? এতটুকু বলো, সোজা হওয়ার কথা ছিল না? জি। হ্যাঁ, কিন্তু এটা সোজা না হয়ে কি হয়ে গেল, আমার ভাঁজ, ভাঁজ তৈরি করলো কিরকম, এরকম এরকম ভাঁজ তৈরি করলো। এই যে ভাঁজ, এই যে একটা আঙ্গুলের মতো একটা অংশ, এই যে এরকম একটা অংশ, এই অংশগুলোকে আমরা কি বলতেছি, ভিলাস। থেকে আমরা কি বলতেছি, ভিলাস। বুঝতে পারছি? একটু লেখাই হয়েছে, কারণ এটাকে আমরা বলতেছি ভিলাস, বুঝে নিও। এখন দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে এই ভিলাসটাকে আরো ইফেক্টিভ করার জন্য এগুলোর ভিতর থেকে আবার এরকম সরু 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 মানে, দেখো ভালো মতো, এগুলোর মধ্যে থেকে আবার কি তৈরি হয়েছে, এগুলোর মধ্যে থেকে আবার হচ্ছে ভিলাসের মতো তৈরি হয়েছে, এগুলোকে আমরা বলতেছি মাইক্রো ভিলাস। এবার বুঝছেন কেনা স্যার? এই ছবিটা দেখতে বোঝা যাবে মোটামুটি, দেখেন আপনি এই ছবিটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন। ওই যে ওই তো এই ছবিটা দেখো, এটা হচ্ছে একটা ভিলাস, এটা হচ্ছে একটা ভিলাস, এই ভিলাসের মধ্যে আবার অভিক্ষেপ, এগুলোকে বলা হচ্ছে মাইক্রো ভিলাস। বুঝছেন কিনা স্যার? জি ভাইয়া বুঝছি। এবার বুঝতে পারছি, তার মানে কি ভিলাসের মধ্যে ভিলাস, ওইটারে বলা হয় হচ্ছে মাইক্রো ভিলাস। দেখেন একটা কথা বলি, ভিলাই শব্দটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভিলাস, ভিলাই মানে হচ্ছে বহু বচন, ভিলাস, মাইক্রো ভিলাস। এবার বুঝছেন কিনা? জি। বুঝছেন? আর এগুলো একটা দুইটা নাকি অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে, এই জন্য বহু বচনে মাইক্রো ভিলাই বলা হচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, সেগুলোকে একত্রে কি বলা হয়, মাইক্রো ভিলাই বলা হয়। এই যে দেখো, ভিলাইয়ের আবরণী টিস্যুর ইয়াগুলো হচ্ছে আবার সূক্ষ্ম বিক্ষেপ থাকে, যেগুলোকে আমরা কি বলি, মাইক্রো ভিলাই। যেগুলোকে একত্রে কি বলা হয়, ব্রাশ বর্ডার বলা হয়। যেগুলো শোষণ তল বাড়ায় দেয়। তার মানে কি, এইটার দিকে যদি একটু তাকাও, এটা শুধু এই অঞ্চল জুড়ে শোষণ হইতেছে, তাই না? ঠিক কিনা? জি। দেখো ভালো মতো, কিন্তু এটা দেখো, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে এই যে ফাঁকে 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 সব জায়গায় হচ্ছে। তার মানে বলো কোথায় শোষণ বেশি হচ্ছে, তুমি দেখেই বলতে পারবা। এতে হচ্ছে বেশি নাকি বিতে হচ্ছে বেশি? এক হচ্ছে বেশি। এতে হচ্ছে বেশি। ভেরি গুড, এটাই হচ্ছে মাইক্রোবিলাসের কাজ। বুঝছিস ভাইয়া? জি। বুঝছিস? হয়েছে। এবার আসেন এই মাইক্রোবিলাস গুলো কিভাবে কাজ করে। এখন দেখো, এগুলোর ভিতরে একটা মাইক্রোভিলাসের গঠন হচ্ছে এরকম। তার মানে মাইক্রোভিলাসের ভিতরে এই যে মাইক্রোভিলাস, এই যে মাইক্রোভিলাস, এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে হচ্ছে একটা রক্তনালী আসে, এটা হচ্ছে কোষিক জালিকায় বিভক্ত হয় এবং হচ্ছে তোমার শিরা হয়ে চলে যায়। ঠিক আছে? এর ছাড়াও এটার ভিতর দিয়ে কি থাকে জানিস, ওই যে লসিকা নালী পড়ছিলি না, লসিকা তন্ত্র, লসিকা নালী আমরা যখন পড়ছিলাম, ওই যে চ্যাপ্টার 4-এ পড়ছিলাম না, এই যে লসিকা নালীতে, লসিকা নালীর একটা ইম্পর্টেন্স আছে। এখন দেখ ভালো মতো, খাবারটা কোথায় আছে ভাইয়া, তোদেরকে একটু দেখো, এই জিনিসটাকে একটু কেটে হচ্ছে কাটতে হবে। আহা, একটু দাঁড়া, এটা ইয়া হইলো কেন? আচ্ছা, এবার দেখ, এই জিনিসটা হচ্ছে আমার এই জায়গায় আছে, ধরে নে। হচ্ছে না। আচ্ছা, এই যে জিনিসটা আছে আমার এখানের মধ্যে আছে, ভালো মতো খেয়াল কর। তাহলে এটার ভিতর দিয়ে যদি আমি দেখার চেষ্টা করি, একটা হচ্ছে ধমনী আসছে, তারপর আবার এদিকে সিধা হয়ে চলে গেছে, এটাকে আর জুম ইন করা যাচ্ছে না, এবং হচ্ছে এখানের মধ্যে দিয়ে তোমার হচ্ছে কি আছে এটা, বলো, লসিকা নালী। এই একটা জিনিসকে জুম করে, এই একটা জিনিসকে জুম করে এখানে দেখানো হয়েছে। বুঝছেন কিনা বলেন? এইটা হচ্ছে সেই ছবিটা, একটা একটা বিলাসের ছবি। এটা বুঝছিস কিনা বল, এটা বুঝছিস? জি ভাইয়া। ওকে, এই ছবিটার মানে আমি অনেকদিন বুঝতাম না, আশা করি তোরা বুঝছিস। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু বড় করে আঁকি, একটু সময় নিচ্ছি, বাট ভালো মতো বুঝে যাবেন না। এটা মনে কর ক্ষুদ্রান্ত, ভালো মতো খেয়াল কর, এটা মনে কর একটা ক্ষুদ্রান্ত, ভালো মতো বুঝেছিস। আর এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা বিলাস আঁকি, এগুলো কি বলতো, ভিলাস। আবার এগুলোর মধ্যে আবার কি থাকতে পারে, মাইক্রো ভিলাস থাকতে পারে, তাই তো? ওকে, এখন এটার একটা ভিলাসের দিকে আমরা তাকাই, ভালো মতো খেয়াল কর। একটা ভিলাসের মধ্যে আমার হচ্ছে, এটাকে একটু মোটা করি, রক্তনালী আসলো, কোষিক জালিকায় বিভক্ত হইলো,
এবং ওখান থেকে হচ্ছে শিরা হয়ে চলে গেল, এবং মাঝখান দিয়ে একটা জিনিস থাকলো যেটার নাম কি বললাম, বলেন যেটার নাম কি বলেন? লসিকা নালী। লসিকা নালী। তোরা রক্তচাপটা তোদেরকে পড়াইছে না? তোরা হচ্ছে রক্তচাপটা খুলে দেখবি পৌষ্টিক নালীতে, মানে হচ্ছে জিআই সিস্টেমে, মানে আমাদের যে হচ্ছে যেখানে খাবার পরিপাক হয় পুরো পৌষ্টিক নালীতে যে লসিকা নালীতে থাকে, এটা সুন্দর একটা নাম আছে, সেটার নাম কি জানিস? ল্যাকটিয়াল নালী। কি বলে? ল্যাকটিয়াল নালী। ল্যাকটিয়াল নালী। তার মানে কি, এই যে ক্ষুদ্রান্তে, তারপর হচ্ছে পাকস্থলীর আশেপাশে যে হচ্ছে এই লসিকা নালীগুলো আছে, এগুলোর নাম কি স্যার? এগুলোকে লসিকা নালী তো ডাকবোই, কিন্তু এদের স্পেশাল নাম হচ্ছে কি? ল্যাকটিয়াল নালী। এতটুকু মাথায় থাকবে? এতটুকু মাথায় থাকবে? জি। ওকে। এখন দেখেন ভালো মতো, একটু খেয়াল করেন। এই যে এখানের মধ্যে কি কি খাবার আছে? এক নাম্বার খাবার হচ্ছে এখানে গ্লুকোজ আছে, এরপরে কি আছে? অ্যামাইনো অ্যাসিড আছে, এরপর আর কি আছে? লেখা বুঝে যাচ্ছে? বুঝতেছেন কিনা আপনারা? আমি ছোট করে লিখতেছি কেন, অনেক কিছু আছে এই জন্য। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তার মানে কি, এই যে খাবার পরিপাক করছি, খাবার পরিপাকের ফলে আলটিমেটলি তো আমরা এই জিনিসগুলোই তো পাইছি, তাই না? বলেন, তাই না? এখন বলেন, এই জিনিসগুলোকে কি আপনি এদিক দিয়ে পাস করে কি স্টুলের সাথে বের করে দিবেন, নাকি হচ্ছে এগুলোকে কোষের ভিতরে আনতে হবে? বলেন তো, এগুলোকে কোষের ভিতরে আনতে হবে না? হ্যাঁ, কোষের ভিতরে আনতে হবে। এই যে আনতে গিয়ে আমার, এই যে মনে করো গ্লুকোজটাকে আমি এই রক্তের মধ্যে আনবো, দেখ ভালো মতো। এই যে দেখ, এখান থেকে আমি হচ্ছে রক্তের মধ্যে আনবো, বা হচ্ছে কোষিক জালিকার মধ্যে আনবো। এই অ্যামাইনো অ্যাসিডকে আমি হচ্ছে রক্তের মধ্যে আনবো, এই ফ্যাটি অ্যাসিডকে আমি রক্তের মধ্যে আনবো। আনার জন্য এখানে কিছু কোষ আছে, একটু ভালো মতো খেয়াল করতে হবে। এখানে কিছু কোষ আছে, ঠিক আছে? এই কোষগুলোকে, এগুলো কি করতে হবে? ঢুকাইতে হবে। এই কোষগুলো কি করবে? ফার্স্টে এই জিনিসগুলোকে এর মধ্যে নিবে, নেওয়ার পরে এটা কোথায় ছেড়ে দিবে? এই রক্তের মধ্যে ছেড়ে দিবে। জিনিসটা কি বুঝছিস? মেকানিজমটা কি বুঝছিস স্যার? বুঝছেন স্যার আপনারা? কি করবে? এই যে আমার খাবারগুলো যে পরিপাক হয়েছে, এই খাবারগুলো ফার্স্টে এই কোষটা নিবে। কোনটা? এই যে কোষটা, যেটা এখন ভাইয়া রেড মার্ক করতেছে। নেওয়ার পরে এই যে খাবারটা এখানের মধ্যে করার পরে, নেওয়ার পরে এটা হচ্ছে আবার কোথার মধ্যে ছেড়ে দিবে? রক্তের মধ্যে ছেড়ে, এই রক্ত হয়ে সব জায়গায় এখন পৌঁছাবে। জিনিসটা কি বুঝতে পারছি? সিস্টেমটা পুরো বুঝছেন? জি মাথার মধ্যে ভাইয়া। খেলতেছে? ওকে। এরপরে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তোমাদেরকে পোর্টাল সিস্টেম পড়াইছিলাম, মনে আছে? পোর্টাল সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম। আমার যে হচ্ছে পৌষ্টিকতন্ত্রের যে হচ্ছে নালীটা ছিল, এখান থেকে রক্তটা কোথায় যায়? কোথায় যায়? লিভারে যায়, হেপাটিক পোর্টাল শিরা হয়ে, এবার ওখান থেকে হয়ে হার্টে যায়। তোমরা হচ্ছে একবার রক্তচাপটা দেখি নাও, ওদিকে আর না গেলাম। এখন দেখি আমরা কি প্রক্রিয়ায় গ্লুকোজ বলো, অ্যামাইনো অ্যাসিড বলো, ফ্যাটি অ্যাসিড বলো, এগুলো হচ্ছে ইয়ার মধ্যে, কোষের মধ্যে প্রবেশ করে কি প্রক্রিয়ায় আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করো, এই গ্লুকোজটাকে যদি আমার ঢুকাইতে এটিপি খরচ হয়, কি খরচ হয় ভাইয়া? এটিপি খরচ হয়। যদি আমার এটিপি লাগে, জাস্ট লিখে রাখো, যদি এটিপি খরচ হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় পরিবহন, সক্রিয় শোষণ, মানে আমার টাকা খরচ করতে হচ্ছে। আর যদি মনে করো ব্যাপন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায় চলে আসছে অটোমেটিক্যালি, এটাকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ বা নিষ্ক্রিয় শোষণ। বুঝছেন কিনা? বুঝছেন স্যার? তার মানে আমার যদি এই খাবারটাকে কোষের মধ্যে ঢুকাইতে যদি প্রবেশ, মানে এই যে গ্লুকোজটাকে বা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটাকে ঢুকাইতে যদি আমার এখানে টাকা খরচ করতে হয়, তখন এটাকে আমরা বলবো সক্রিয় শোষণ। ঠিক আছে? এই টার্মগুলোকে বুঝাতে পারছি? আসলে এই যে জিনিসটা তোমাদের সামনে যে এই ছবিটা, এটা আসলে কোথাকার ছবি তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো এটা কোথাকার ছবি? এটা আমি জি আরো ভাইয়া বুঝছি। এক্সপ্লেনেশন দেবো। ওকে ফাইন। এবার আসেন আমি একটু বোঝানোর চেষ্টা করি, বইয়ে চলে যাই আমরা। আমরা একটু বইয়ে চলে যাই, অনেকক্ষণ কথাবার্তা বলছি, এখন আসেন বইয়ে চলে যাই। আসেন, খাদ্য সারগুলো কিভাবে শোষণ হয়। দেখেন, ফার্স্টে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা শোষণ। কার্বোহাইড্রেটকে আমরা ভাঙতে ভাঙতে কোথায় নিয়ে গেছিলাম? মনোস্যাকারাইডে নিয়ে গেছিলাম না? মনোস্যাকারাইড মানে কি? ওই যে কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এই কারণ কি, আমার কোষে একমাত্র নিতে পারে কারা? এই যে তোমার হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ গুলা। ঠিক আছে? এই যে দেখেন এখানে আছে, উৎপন্ন হয় গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজে পরিণত হয়। এবং এরা হচ্ছে এপিথেলিয়ামের যে কোষ, এপিথেলিয়ামের কোষ মানে কি? এই যে কোষগুলা, বুঝছিস ভাইয়া? এগুলো হচ্ছে এপিথেলিয়ামের কোষ। এই কোষগুলোর মধ্যে দিয়ে আমার সক্রিয় শোষণও হইতে পারে, ব্যাপন প্রক্রিয়ায়ও হইতে পারে। হওয়ার পরে কোথায় চলে যায়? ওই যে পোর্টাল সিস্টেমে চলে যায়। পোর্টাল সিস্টেম মানে কি? কোথায় যাবে ফার্স্টে? এখান থেকে হার্টে যাবে। এখান থেকে কোথায় যাবে? হার্টে যাবে, সরি হার্ট বলতেছি, লিভারে যাবে। লিভার থেকে কোথায় যাবে? হার্টে যাবে, ওখান থেকে সারা শরীরে যাবে। বুঝতে পারছি? এটাই হচ্ছে পোর্টাল সিস্টেম। এটা আমি
পড়াইছিলাম আগে, তোমাদের যাদের মনে নেই একটু দেখো। এবং এই প্রক্রিয়ায় বলো তোমরা, তোমরা এখন বলো, কোষের মধ্যে বা হচ্ছে এই যে এখান থেকে গ্লুকোজটাকে, এই গ্লুকোজটাকে আমার এখানের মধ্যে ঢুকাইতে, কোষের মধ্যে গ্লুকোজ ঢুকাইতে হেল্প করে কোন হরমোনটা? একটু বলেন তো, কোন হরমোনটা কোষের মধ্যে হচ্ছে গ্লুকোজ ঢুকাতে সাহায্য করে? ইনসুলিন। বলো। ইনসুলিন। ভেরি গুড। তার মানে এখানে যে হরমোনটা কাজে লাগবে এটার নাম হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন এবং হচ্ছে অন্যান্য আরেকটা হরমোন আছে গ্লুকোকর্টিকয়েড। এটা জাস্ট একটু স্টার মেরে রাখো। এটার কাজ কি? এটার কাজ অনেক বড়। এটা জাস্ট একটু স্টার মেরে রাখো, ঠিক আছে? জাস্ট একটু মুখস্থ করে এটা স্টার মেরে রাখো। এই দুইটা হরমোন আমার হচ্ছে শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। জিনিসটা কি সহজ হয়ে গেছে এখন তোমার কাছে? কেমনে কি হয় না হয় বুঝছেন স্যার? সবাই কি বুঝছেন? তাহলে কি হচ্ছে আমি তো আবার বলি, ভাইয়া এই গ্লুকোজটা ফার্স্টে কে নিছে? আমার এই যে এখানে যে এপিথেলিয়ালের যে কোষগুলো আছে এগুলো ফার্স্টে নিয়েছে। নেওয়ার পরে এটা কার মধ্যে ছেড়ে দিছে? এই যে রক্তনালীর মধ্যে ছেড়ে দিছে। এরপর রক্তনালী থেকে কোথায় চলে গেছে? ওই যে তোমার লিভারে চলে গেছে। লিভার থেকে যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে চলে গেছে। জিনিসটা কি বুঝছেন কিনা স্যার? জি ভাইয়া। জিনিসটা কি বুঝছেন? এবার আসেন প্রোটিন পরিপাক। প্রোটিন পরিপাকটাও একদম সহজ, সেম। এই এপিথেলিয়াল কোষে গেছে, ওখান থেকে সক্রিয় শোষণ অথবা ব্যাপন দুইভাবে হইতে পারে। ঠিক আছে, পোর্টাল সম্ভাবনা গেছে, ওখান থেকে হচ্ছে পুরো বডিতে চলে গেছে। এখান থেকে কি করবেন? জাস্ট এখান থেকে দুইটা হরমোন আছে, থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোনটা তোমার হচ্ছে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। এই থাইরক্সিন কি জানো? থাইরয়েড হরমোনের, থাইরয়েড গ্রন্থির নাম শুনছো? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা ক্ষরণ হয় এটাকে বলা হচ্ছে থাইরক্সিন, বা এটাকে টি4 নামে ডাকা হয়। মনে থাকবে? এই হচ্ছে কথা। জি কিন্তু এখন আসেন লিপিড পরিবার। লিপিড কিভাবে শোষণ হয় এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝেন না অনেকে। এটা হচ্ছে আমাদের এইচএসসি প্রক্রিয়া আসতে পারে। আচ্ছা বলো তো, লিপিড পরিপাক করে আমরা কি কি পাইছিলাম? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসাইড, এগুলো পাইছিলাম না? বলো, এগুলো পাইছিলাম কিনা? এই যে এই জিনিসগুলো তো আমরা দেখে আসছিলাম যে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল এগুলো উৎপন্ন হয়েছিল, তাই তো? এখন এই যে জিনিসগুলোর মধ্যে আছে, এই জিনিসগুলোর মধ্যে যেগুলো হচ্ছে ছোট, যেগুলো কি, ওহো, এটা তো বড় হচ্ছে। যেগুলো হচ্ছে ছোট, ছোট কণা, ছোট কণা, এরা কি করতে জানে? এদেরকে এখানে ঢুকাইতে কোনো ধরনের ক্যাচার করতে হয় না। এরা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আমার কোথায় ঢুকে যায় বলেন? অটোমেটিক্যালি কোথায় ঢুকে যায়? এপিথেলিয়ালে ঢুকে যায়, এখান থেকে হচ্ছে রক্তের মাধ্যমে হয়ে চলে যায়। তাহলে বলো এখানে কি কোনো ধরনের খরচ করতেছে? এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। কি বলা হয়? নিষ্ক্রিয় শোষণ। ক্যাচাল হয় কোথায়, কাদেরকে নিয়ে জানিস? যারা হচ্ছে একটু বড় মাপের কণা, যারা কি একটু বড় কণা, মানে বড় বড় সাইজের অণু, ওদেরকে একটা মানে সিস্টেম করতে হয়। কি সিস্টেম? একটু আমি বোঝানোর চেষ্টা করি, দেখেন ভালো মতো। চর্বি, ঠিক আছে? চর্বির যে বড় সাইজ এটাকে আমরা বলি হচ্ছে ট্রাইগ্লিসারাইড সহ আরো অনেক কিছু। দেখেন একটু যদি দেখাই, দেখেন ভালো মতো, বড় ফ্যাটি অ্যাসিড বা মনোগ্লিসারাইড পিত্ত লবণ সহযোগে মাইসেলে গঠন করে। একটু যদি বুঝাই তোমাদেরকে, একটু দেখো, তুমি আমাকে বলো, লিপিড যেটা আছে বা সরি, লিপিড যেটা আছে বা চর্বি যেটা আছে, এটা কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? বলো তো, এটা কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? পানি চর্বিতে, পানি কি অনেক চর্বিতে মিশে অদ্রবণীয়? তাইলে কি এই যে গ্লুকোজ, প্রোটিন এগুলো যেরকম পানির সাথে মিশে আমার কোষ যেরকম শোষণ করে ফেলতে পারছিল, এই বড় লিপিড গুলোকে কি আমার হচ্ছে কোষ ইজিলি নিতে পারবে? না, নিতে পারবে না। এখন কথা হচ্ছে, এই জন্য লিপিড গুলোকে, বড় লিপিড গুলোকে যদি আমার এখানের মধ্যে প্রবেশ করাইতে হয়, একটু ভালো মতো সবাই মনোযোগ দিন স্যার প্লিজ, এই জিনিসটা কঠিন, এটা অনেকে বুঝে না। এই জায়গায় যদি আমার ঢুকাইতে হয়, তখন এই যে কোষগুলো আছে এই কোষগুলোকে ধোকা দিতে হবে। কি দিতে হবে? ধোকা দিতে হবে। এই বড় কোষ, বড় কণা যেগুলো আছে এগুলোকে আমার বাইরে একটা বোরকা পরাই দিতে হবে। কি পরাই দিতে হবে? বোরকা পরাই দিতে হবে। এই বোরকা পরানোর ফলে আমার এই কোষগুলো যেগুলো আছে, এপিথেলিয়ামের যে কোষগুলো আছে এগুলো এটাকে রিসিভ করতে পারবে। এই বোরকার নাম কি? এই বোরকার নাম হচ্ছে মাইসেল। এই মাইসেলের গঠন কারা করে জানিস? ওই যে পিত্ত লবণ পড়ছিলাম, পিত্ত লবণ আছে না? এই পিত্ত লবণগুলো মিলিত হয়ে মানে হচ্ছে আমার বড় যে চর্বি কণাগুলো আছে এগুলো পাশে পাশে বসে এটাকে কি করে রাখে? আবৃত করে রাখে। আবৃত করে রেখে, এবং এটাকে যখন দেখে আমার কোষগুলো, তখন বলে আরে আসছে, ঠিক আছে মাইসেলি, ঠিক আছে, এটা তো আমার চেনা চেনা মানুষ, এটাকে আমার হচ্ছে ঢুকতে দেয়। কিন্তু ও ডিরেক্ট লিপিডকে কখনো ঢুকতে দেয় না। জিনিসটা কি বুঝতে পারছি কেন? তা আবার বলি, লিপিড পানিতে হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে? আমার যখন এই জায়গায় পিত্ত লবণগুলো এসে ইমালসিফিকেশন করে, তখন পিত্ত লবণগুলো সাথে সাথে চলে যায় না। এগুলো কি করে? এই যে বড় বড় চর্বি কণা যেগুলো আছে এগুলো পাশে আবৃত হয়ে একটা নতুন গঠন তৈরি করে। এই গঠনটার নাম কি স্যার? মাইসেল। এতটুকু বুঝছেন কিনা বলেন? বুঝতে জি পারছি? ভাইয়া বুঝছি।
তার মানে ফার্স্ট স্টেপ আমি তোমাদেরকে একটু মুছে দিই। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু এভাবে লিখে দিই। প্রথম স্টেপ হচ্ছে মাইসেলে গঠন। মাইসেলে গঠন, তার মানে মাইসেলের মধ্যে কি কি থাকে? বড় চর্বিকণা, সাথে কি থাকে? পিত্ত লবণ। ঠিক আছে, এখন যখন মাইসেলি আছে, দেখেন ভালো মতো এই মাইসেলের উপরে ভালো মতো একটু দেখো। হ্যালো হ্যালো, জি কথা ভাইয়া, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। ওকে ফাইন। এখন দেখো এই মাইসেলের উপরে কি করে জানেন? দেখেন ভালো মতো, এই মাইসেলের মধ্যে, মাইসেলিটা আমার হচ্ছে কোষের মধ্যে ইজিলি প্রবেশ করতে পারে। কোষে প্রবেশ করার পর কি হয় জানেন? এই যে মাইসেলি যেগুলো আছে, মাইসেলের মধ্যে যে পিত্ত লবণটা আছে, মাইসেলের মধ্যে যে পিত্ত লবণটা আছে, এটাকে যদি একটু জুম ইন করা যেত, আমি এটাকে মুছে দিই, একটু মুছে দিই, একটু মুছে দিই, একটু দেখো ভালো মতো, এটাকে একটু মুছে দিই, এটাকে যদি একটু বড় করা যেত, এই যে দেখো একটা বড় কোষ আসলাম। মাইসেলিনে যখন এটার মধ্যে প্রবেশ করে, তখন এটার ভিতরে বড় চর্বিকণাগুলোকে রেখে দেয়। কি করে দেয়? বড় চর্বিকণাগুলোকে এখানে ছেড়ে দেয়, এবং মাইসেলি বা পিত্ত লবণ যেটা আছে, এটা আবার কোথায় চলে আসে? বাইরে চলে আসে। এই পিত্ত লবণটা আবার কোনো একটা চর্বিকণার পাশে বসবে, আরেকটা চর্বিকণা পাশে বসবে, এবং এটাকে ধরে আবার ঢুকাই দিবে। আবার পিত্ত লবণটা বাইরে চলে আসবে, আবার চর্বিকণাকে ধরবে, এরপরে ঢুকাবে। এই কাজটা করতে থাকবে। এই কাজের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ফেরি প্রসেস। কি বলা হয়? ফেরি প্রসেস। ফেরি কিভাবে কাজ করে জানো তো? একবার দিয়ে আসে, আবার নিয়ে এরকম করে, মানে একবার দিয়ে, মানে কোনো একটা গাড়ি, মানে গাড়ি টাড়ি যা যা আছে এগুলোকে দিয়ে আসে, আবার হচ্ছে বারবার হচ্ছে ট্রান্সপোর্টের কাজটা করে। জিনিসটা কি বুঝতে পারছি? পিত্ত লবণ কি করতেছে এখানে? পিত্ত লবণ সহ ঢুকতেছে, কিন্তু পিত্ত লবণ এখানে চলে যাচ্ছে না। আমার দিয়ে যাইতে হবে কাকে? এই যে চর্বিটাকে, চর্বিটাকে আমার সেলের মধ্যে ঢুকানো হচ্ছে মেন টার্গেট, পিত্ত লবণটাকে ঢুকানো না। পিত্ত লবণ কেন আসছে? পিত্ত লবণ জাস্ট ওকে হচ্ছে বোরকা পরায় এই সেলের মধ্যে ঢুকাই দিচ্ছে। এতটুকু কি বুঝতে পারছি স্যার? কঠিন লাগতেছে? তা আবার বলি, জি ভাইয়া, বড় যে চর্বিকণা আছে, বড় চর্বিকণার পাশে পিত্ত লবণ হচ্ছে মিলিত হয়ে আমার একটা নতুন গঠন তৈরি করছে, এটাকে বলা হচ্ছে মাইসেলে গঠন। কি গঠন? মাইসেলে গঠন। এই মাইসেলিটাকে আমার কোষ নিতে পারে। কোষের মধ্যে যখন একবার মাইসেলিটা ঢুকে যাবে, তখন এই বড় চর্বিকণা যা যা আছে এগুলোকে থুইয়া বাইরে চলে আসবে পিত্ত লবণটা। এরপরে পিত্ত লবণটা আরো যে চর্বিকণাগুলো আছে এগুলোকে ঢুকায় আবার দিয়ে দিবে, এবং হচ্ছে নিয়ে আসবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু তোমাদের বইয়ে একটু ভুল লেখছে, একটু দেখার চেষ্টা করি কি লেখছে দেখি। দেখো, বড় চর্বিকণা যেমন হচ্ছে মনোগ্লিসারে পিত্ত লবণ সহযোগে কি তৈরি করে? মাইসেলিন নামক ছোট ছোট স্নেহকণা গঠন করে। কোলেস্টেরল, চর্বি, ভিটামিন এই মাইসেলের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এটা কি কি বলছে এটা আমি পরে বলবো। ক্ষুদ্রান্তে শোষণসারী কোষের সংস্পর্শে এলে তোমাদের এখানে বলছে পিত্ত লবণ ছাড়া মাইসেলের অন্যান্য উপাদান মাইসেলে থেকে বেরিয়ে এসে তোমার হচ্ছে কোষে প্রবেশ করে, বাট এটা আসলে ভুল কথা। এই পুরা মাইসেলিটাকে প্রবেশ করে কে? আমার পিত্ত লবণটা। পিত্ত লবণ থাকার কারণেই পুরা হচ্ছে চর্বিকণাটা প্রবেশ করতে পারে, এবং চর্বি, পিত্ত লবণটা আবার বের হয়ে আসে। তোমাদের বই কি বলছে জানো? তোমাদের বইয়ে বলছে হচ্ছে, তোমাদের বইয়ে বলছে হচ্ছে কি, তোমরা এটা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে, এখানে ওইভাবে বলছে, দেখা ভালো মতো। তোমাদের বইয়ে বলছে এই যে জিনিসটা, আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে জিনিসটা, এই জিনিসটা এতটুকু আসছে, আসার পরে এটা যে হচ্ছে মাইসেলেগুলো আছে, মাইসেলেগুলো রয়ে গেছে, মাইসেলেগুলো রয়ে গেছে, এবং হচ্ছে এই জিনিসটা ভিতরে প্রবেশ করছে। বাট এরকম আসলে না। তোমাদের বইয়ের মতো করে তোমরা লিখবা, বাট অ্যাকচুয়াল জিনিসটা তোমরা জেনে রাখো। ঠিক আছে? এই ভাইয়া ঢুকতে পারতেছে না বলেই তো আমার পিত্ত লবণের সাহায্য লাগছিল, তাই না? পিত্ত লবণ সহযোগে কি তৈরি করছিল? মাইসেলি তৈরি করছিল। এই পুরো মাইসেলিটাই ঢুকবে আমার কোষের মধ্যে, এবং পিত্ত লবণটা বাইরে হয়ে চলে আসবে, এবং হচ্ছে ভিতরে যে চর্বিকণাগুলো আছে এগুলোকে ভিতরে রেখে আসবে। জিনিসটা কি বুঝছেন কিনা? এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। বইয়ে যেটা আছে এটাও বুঝিয়ে দিলাম, আমি আসলে যেটা জানি এটাও বুঝিয়ে দিলাম, শেষ। এরপরে দেখেন, এরপরে দেখেন এই এপিথেলিয়ামের মধ্যে, এপিথেলিয়ামের যে কোষ দেখেন ভালো মতো, এই যে এপিথেলিয়ামের যে কোষটা আছে, একটু দেখো, এই যে দেখো ভালো মতো, এখানে চর্বিকণাটা আসবে। এই চর্বিকণা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কিসে পরিণত হবে জানো? এই চর্বিকণাটার নতুন একটা নাম হয়ে যাবে, এটা নাম হয়ে যাবে টিজি। কি নাম হয়ে যাবে? টিজি। টিজি মানে হচ্ছে জি ট্রাইগ্লিসারাইড। টিজি মানে কি? ট্রাইগ্লিসারাইড। এখন কথা হচ্ছে এই টিজিটা এখান থেকে ইজিলি বেরও হইতে পারবে না। আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, একটু ভালো মতো মাথায় খেলো। ফার্স্টে বড় চর্বিকণাটা যেহেতু এখানে প্রবেশ করতে পারতেছিল না, এই জন্য এটাকে মাইসেলে গঠন করতে হেল্প করতে কি আমার পিত্ত লবণ। পিত্ত লবণটা প্রবেশ করছে,
এবং মাইসেলের ভিতরে যা যা ছিল এটাকে বাইরে এখানে দিয়ে আমার আবার পিত্ত লবণটা চলে আসছে। এবার এই যে এখানের মধ্যে যে জিনিসটা আছে এটা নতুন পরিচয় কি, এটা কি হিসেবে পরিণত হয়েছে, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে টিজিতে পরিণত হয়েছে, বা এটার পূর্ণরূপ হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, এই ট্রাইগ্লিসারাইডটা আমার এখান থেকে ইজিলি বের হতে পারে না। এই ট্রাইগ্লিসারাইডের আশেপাশে একটা আবরণ বসতে হয়। কি বসতে হয়? আবরণ বসতে হয়। এই আবরণটা কিসে? এই আবরণটা হচ্ছে আমার কোলেস্টেরল কোলেস্টেরল প্লাস ফসফোলিপিড। কোলেস্টেরল প্লাস হচ্ছে ফসফোলিপিড, এই দুইটা জিনিস মিলিত হয়ে এই যে নতুন একটা গঠন তৈরি করছে। তার মানে কি টিজি তৈরি হয়েছে, টিজির পাশে কি বসছে, টিজির যে কাভারিং হিসেবে কে বসছে, আমার হচ্ছে কোলেস্টেরল এবং হচ্ছে ফসফোলিপোপ্রোটিন। এখন যে গঠনটা তুমি দেখতেছো তোমার সামনে, এখন যে জিনিসটা আছে এটাকে বলা হবে স্যার কাইলোমাইক্রন। এটার নাম কি? এই পুরো জিনিসটার নাম হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন, বুঝছেন কিনা বলেন এতটুকু? জি ভাইয়া বুঝছি। আমি এটাকে আরেকটু বড় করে পরে বুঝাবো। এই কাইলোমাইক্রনটা কি করে জানেন? এই কাইলোমাইক্রনটাকে আমার সেল এবার বের করতে পারবে। এবার বের করে কোথায় ছেড়ে দিবে? এবার কিন্তু রক্তে ছাড়বে না। আগে যেরকম দেখছিলাম রক্তে ছাড়ছিল, রক্তে, এবার কিন্তু রক্তে ছাড়বে না। এবার কোথায় ছেড়ে দিবে? এবার ডিরেক্টলি ল্যাকটিয়ালের মধ্যে ছেড়ে দিবে। এই ল্যাকটিয়াল থেকে আমার লসিকা তন্ত্র হয়ে আবার যেখানে যেখানে যাওয়ার সেখানে যাবে। আমি এটা আবার বুঝাই দিই, দেখো শুরু থেকে আবার বুঝাই দিই একদম নতুন করে। একটু কঠিন আমি জানি, ধরে নাও। একটু একটু দাঁড়াও, একটা সেকেন্ড সময় দাও, আমি বুঝে দিই। মনে করো হচ্ছে এটা তোমার লুমেন, এটা হচ্ছে তোমার ইয়াটা, মনে করো ভিলাসের যে কোষগুলো, ঠিক আছে, এটা মনে করো ক্ষুদ্রান্তে, আর এদিকে আছে হচ্ছে তোমার লসিকা নালী। ভালো মতো বুঝো। সবার ফার্স্টে এখানে বড় চর্বিকণা ছিল, তাই তো? ভালো মতো বলো। বড় চর্বিকণা ছিল, এখানে ছিল বড় চর্বিকণা, বড় চর্বিকণা। এই বড় চর্বিকণা কি এখানে ঢুকতে পারবে? বলো, পারবে কিনা? পারবে না। না। যেহেতু পারতেছে না, এটার চারপাশে এসে কে বসবে? লালটা কি? লালটা হচ্ছে আমাদের পিত্ত লবণ, বুঝছেন কিনা? এই পিত্ত লবণটা এসে বসে। এখন এই গঠনটার নাম কি হয়ে গেছে স্যার? মাইসেল। এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস, বুঝছেন? এবার এই মাইসেলটা কোথায় প্রবেশ করবে? হ্যাঁ, বুঝি নাই। হ্যালো, বলেন। এই মাইসেলিটা কোথায় থাকে? এই মাইসেলিটা আমার হচ্ছে লুমেনের মধ্যে, ক্ষুদ্রান্তের যে লুমেনটা আছে বা ফাঁকা জায়গাটা আছে এখানে তৈরি হয়েছে, বুঝছেন স্যার? এই মাইসেলিটা এবার হচ্ছে আমার কোষের মধ্যে প্রবেশ করতে পারবে। দেখেন ভালো মতো, আমার কোষের মধ্যে ঢুকলো। কোষের মধ্যে ঢুকার পরে পিত্ত লবণ তো এটার অংশ না, পিত্ত লবণ তো আমার কাজের না, ঠিক আছে? পিত্ত লবণ এই মাইসেলিটা ভেঙে যাবে। মাইসেলিটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। বলো, মাইসেলে ভাঙলে আবার কি পাবো? পিত্ত লবণ প্লাস হচ্ছে ওই যে চর্বি পাবো, তাই না? এই জি। পিত্ত লবণটা আবার বের হয়ে চলে আসবে। এতটুকু বুঝছেন? এবার আসেন এই চর্বিটাকে নিয়ে আমরা কাজ করি। এই চর্বিটা এখান থেকে কথা হচ্ছে, এই চর্বিটাকে আমি এখান থেকে ডিরেক্টলি বের করে হচ্ছে লসিকা তন্ত্রে ঢুকাতে পারবো না। এটা কি করতে হবে? এটাকে আমার হচ্ছে ট্রাইগ্লিসারাইডে রূপান্তর করতে হবে, টিজিতে, বুঝছেন? তাহলে টিজিতে রূপান্তর করলাম। এবার এই টিজি যেটা আছে, টিজির বাইরে হচ্ছে একটা কাভারিং পরাতে হবে। আবার কি পরাতে হবে? কাভারিং। এই কাভারিংটা কিসের? এই কাভারিংটা হচ্ছে আমার কোলেস্টেরল প্লাস হচ্ছে ফসফোলিপিড না, মেনলি ফসফোলিপিডের মধ্যেই পড়ে, যদিও এটাকে বলা হচ্ছে ফসফোলিপোপ্রোটিন। লিপোপ্রোটিন সেম সেম, সমস্যা নেই, ফসফোলিপোপ্রোটিনই মনে রাখবো। ঠিক আছে, কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিনে মোড়কে আবৃত হয়েছে। এই যে এন্টায়ার জিনিস যেটা এখন আপনার চোখের সামনে আছে, এই জিনিসটাকে আমরা একত্রে বলি হচ্ছে কাইলোমাইক্রন। এটার আমরা কি বলতেছি? কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা কোথায় যাবে জানেন? এরপরে এই কাইলোমাইক্রনটাকে আমার কোষ ছাড়তে পারবে। কোথায় ছাড়তে পারবে? লসিকা নালীর মধ্যে। তার মানে কি লসিকা নালীর মধ্যে চর্বি যেই রূপ হিসেবে মানে পরিবহন হয় ওটার নাম কি আসলে স্যার? কাইলোমাইক্রন। বুঝছেন কিনা স্যার? বুঝছেন জি স্যার এবার? ভাইয়া জি। একদম ভাই, আমি অনেক ইয়া করে পড়াইতেছি তোমাদের যাতে কোনো কিছু বাদ না যায়। এই জিনিসটা কঠিন এবং এইচএসসি তে মাঝে মধ্যে আসে, একদম ভালো মতো বুঝে দিচ্ছি। এই যে এখানের মধ্যে আছে একদম প্রসেস টু প্রসেস সবকিছু আছে। এবার আসো বই থেকে আমরা করি, দেখি বুঝি কিনা। এখানে একটা ভুল দিছে, আমি আবার বলতেছি, এই জায়গায় একটু ভুল দিছে। তোমরা ভুলটাও জানো, সঠিকটাও জানো। আর তোমাকে আমার কাজ হচ্ছে জানাই দেওয়া, এবার হচ্ছে তোমরা জানবা, ঠিক আছে? বড় ফ্যাটি অ্যাসিড এগুলো কি গঠন করছে? মাইসেলে গঠন করছে কোলেস্টেরল। এখন দেখো ভালো মতো, চর্বি যদি আমার, তার মানে হচ্ছে চর্বি যখন পরিপাক হবে বা চর্বি যখন শোষণ হবে,
চর্বিতে যেসব ভিটামিন দ্রবীভূত হয় ওগুলো ভিটামিনের মানে চর্বির সাথে মিলিত হয়ে দ্রবীভূত হবে না বা শোষণ হবে না। চর্বিতে কি কি ভিটামিন দ্রবীভূত হয়? আদেক, এডিইকে, এগুলো বলছিলাম না তোমাদেরকে আগে? এই চারটা ভিটামিন কিসের সাথে দ্রবীভূত হয়? চর্বিতে দ্রবণীয়। তার মানে চর্বি যখন শোষণ হবে সাথে সাথে এই ভিটামিন গুলো চলে আসবে না? সোজা হিসাব। দ্যাটস ইট। এখন দেখো এখানে একটা কথা বলছে, ক্ষুদ্রান্তের শোষণকারী কোষের মুক্ত প্রান্তে সংস্পর্শে এলে পিত্ত লবণ ছাড়া মাইসেলের অন্যান্য উপাদান মাইসেলি থেকে বেরিয়ে এসে ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করে। আসলে এটা ভুল। পিত্ত লবণ সহ পুরা মাইসেলিটা প্রবেশ করে কোষের ভিতরে ঢুকে। কোষের ভিতরে ঢুকে আমার হচ্ছে পিত্ত লবণটা আর মানে মাইসেলিটা ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে? পিত্ত লবণ আর চর্বি। ঠিক আছে? এই যে চর্বিটা, এই চর্বিটা আমার লাগবে, পিত্ত লবণটা লাগবে না, এই জন্য পিত্ত লবণ আবার চলে আসে। বুঝছেন? বুঝছেন স্যার? ওকে। এরপরে জি দেখেন ভাইয়া। এরপরে দেখেন এই যে শোষণকারীর ভিতরে এবং এটা কিসে পরিণত হয়? ট্রাইগ্লিসারাইডে। তার মানে ওই যে বড় যে চর্বি কণাটা ছিল এটা ট্রাইগ্লিসারাইডে রূপান্তর হয়েছে। এরপরে এটার বাইরে কিসের আবরণ পড়ছি? আবার কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিনের আবরণে কে আবৃত হয়েছে? ট্রাইগ্লিসারাইডটা। তখন ওইটার নাম কি হয়ে গেছে? কাইলোমাইক্রন। এটা হচ্ছে আরো বড় স্নেহকণা। এবং এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিস মানে কি জানেন? এই যে কোষ, কোষ একটা জিনিসকে লাথি মেরে এর থেকে বের করে দিতেছে। কোন একটা জিনিস কোষ থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে জানেন স্যার? এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে কি? কোনো কিছু বের করে দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? এক্সোসাইটোসিস। মনে করো কোনো একটা হরমোন ছাড়তেছে, কোনো একটা রস ছাড়তেছে, যে কোনো কিছু ছেড়ে দিচ্ছে, কোষ থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? এক্সোসাইটোসিস। তার মানে এক্সোসাইটোসিস প্রক্রিয়া এটা কোথায় ছেড়ে দিছে? ল্যাকটিয়াল মানে হচ্ছে কোথায়? ওই যে তোমার লসিকা নালীতে, এই যে দেখেন কেন্দ্রীয় লসিকা নালী তথা ল্যাকটিয়ালে ছেড়ে দিছে। এবং ল্যাকটিয়াল থেকে পরবর্তীতে যেখানে তোমরা দেখছিলা ওই ল্যাকটিয়াল গুলা অন্তঃযোগুলা শিরা এবং হচ্ছে বাম সাবক্লেভিয়ান শিরা এগুলোর মিলিত স্থানে এসে উন্মুক্ত হয়। পড়াইছিলাম না? তোমরা আজকেই বাসায় গিয়ে হচ্ছে তোমরা ইয়াটা পড়বা, লসিকা নালী কিভাবে কোন দিকে যায় এগুলো একটু পড়ে ফেলবা। ঠিক আছে ভাইয়া? তার মানে আবার এই লসিকার থ্রুতে কোথায় আসতো? রক্তনালীতে এসে সারা বডিতে ছড়ায় পড়বে। এবং এখানে যে হরমোনটা কাজে লাগে এটাকে বলা হচ্ছে থাইরক্সিন বা হচ্ছে T4। বলেন বুঝছেন কিনা? জি ভাইয়া আহ, বুঝছি। কষ্ট হয়ে গেছে অনেক। বুঝছিস স্যার? বাকিরা বলেন বুঝছেন? জি 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 বুঝছি। বুঝছি। থ্যাংক ইউ। এখন আসেন আমরা পড়ি হচ্ছে পানি শোষণ কিভাবে হয়। পানি শোষণ অটোমেটিকলি শোষণ হয়। এই খনিজ লবণ এগুলো হচ্ছে একেবারে অটোমেটিকলি শোষণ হতে পারে। ঠিক আছে? একমাত্র হচ্ছে খনিজ লবণ যেটা আছে, খনিজ লবণটা তোমার হচ্ছে সক্রিয় মানে হচ্ছে এটা শোষণ করতে কি লাগে? শক্তি লাগে। ওই যে বললাম মানে চর্বি যখন শোষণ হবে এটার সাথে সাথে যে চর্বিত দ্রবণে যে ভিটামিন গুলো আছে এডিই কে, এগুলো কি হয়ে যায়? শোষণ হয়ে যায় এবং এই প্রক্রিয়া পিত্ত লবণ সহায়তা করে। এটা দেখছি না পিত্ত লবণ? তার মানে পিত্ত লবণের সাথে কার সম্পর্ক ভালো? শর্করা, আমিষ নাকি স্নেহ? স্নেহ। এ কাটতেও সাহায্য করতেছে, শোষণ করতেও সাহায্য করতেছে। ঠিক আছে? এরপরে ওই যে বললাম কিছু প্রকার পানিতে যে ভিটামিন গুলো আছে এগুলো হচ্ছে পানি অটোমেটিকলি প্রবেশ করে ম্যাক্সিমাম সময়। ঠিক আছে? এগুলো পানির সাথে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে যায় এবং ক্ষুদ্রান্তের শোষিত একটু দেখে নেবা। পানি শোষণ কোথায় মেইনলি হয়? ক্ষুদ্রান্তে হয়। ঠিক আছে? এটা একটু দেখে নেবা। না আর অন্য কিছু নাই, এগুলো একটু দেখে নিও হবে যাবে। এই যে এগুলো একটু দেখো ভালো মতো। এইখানে একটা কথা আছে দেখো ভালো মতো, গ্লুকোজ সক্রিয় পরিবহন হতে পারে, নিষ্ক্রিয় পরিবহন হতে পারে। বিলাসে আছে ওখান থেকে পটাশিয়াম আসে, যকৃতে যায়, হৃৎপিণ্ড যায়, ওখান থেকে সব জায়গায় পরিবহন হয়। আর অ্যামিনো অ্যাসিডও সেম হুবহু। দেখেন ভালো মতো, এটা একটু যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখেন এটা হচ্ছে তোমার পরিপাক তন্ত্র। ভালো মতো খেয়াল করো, এটা হচ্ছে পরিপাক তন্ত্র। এটাকে কালো কালার দিলে ভালো হতো। এটা হচ্ছে তোমার পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র থেকে যে হচ্ছে শিরাগুলো উৎপন্ন হয়, বলতো প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের গন্তব্য কোথায়? হার্টের ডান এট্রিয়াম, তাই তো? কিন্তু একমাত্র এই যে পরিপাক তন্ত্র থেকে বা পরিপাক নালী থেকে যেসব হচ্ছে শিরা উৎপন্ন হবে এরা ডিরেক্টলি হার্টে যায় না, এরা আগে কোথায় যায়? এরা আগে লিভারে যায়। লিভারে গিয়ে ওরা হচ্ছে ওখান থেকে হার্টে যায়। তার মানে ওরা যে শিরাটা দিয়ে যায় এটাকে বলা হচ্ছে পোর্টাল, পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা। এবং এই সিস্টেমটাকে বলা হয় পোর্টাল সিস্টেম। কেন? কারণ এখানে যে পরিমাণ রক্তের মধ্যে যে পরিমাণ গ্লুকোজ থাকে, চর্বি থাকে, এগুলো যদি চর্বিটা যদি ডিরেক্টলি হার্টে যায় তাহলে কিন্তু খবর আছে, তাই না? খবর আছে মানে কি? চর্বি যদি হার্টের ধমনীতে জমে তাহলে তো ব্লক হয়ে যাবে। এই জন্য আমার যকৃৎ কি করে? এটাকে মেটাবলাইজ করে, ও দেখে কতটুকু 90 মিলিগ্রাম গ্লুকোজ মেনটেন করে। ঠিক আছে? কতটুকু অ্যামিনো অ্যাসিড যতটুকু আছে অতটুকু মেনটেন করে, চর্বি যতটুকু আছে ততটুকু মেনটেন করে, বাকিটুকু হচ্ছে আমার ইয়াতে জমা করে, বাকিটুকু মানে 90 মিলিগ্রাম দরকার, যতটুকু আমার রক্তের দরকার অতটুকু রেখে পাঠাই দেয় বাকিটা। বুঝতে পারছি কিনা স্যার? বুঝতে পারছি? এরপরে আমার হার্ট, হার্ট কি করবে? এবার হার্ট হচ্ছে এটাকে পাম্প করে সব সব দেখে যাবে। এবার হচ্ছে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড যেটা যেখানে দরকার ওখানে জমা হয় শক্তি উৎপাদন করবে। কিন্তু ওই যে ফ্যাটি অ্যাসিডেরটা একটু ডিফারেন্ট। ওই যে বললাম
ল্যাকটিয়াল হয়ে থোরাসিক লসিকা নালী শিরাতন্ত্রে কিভাবে যায়, এই যে থোরাসিক লসিকা নালী থেকে শিরাতন্ত্র কিভাবে যায়, এটার আনসার পাবা তোমরা হচ্ছে যখন লসিকাতন্ত্র, তোমরা চ্যাপ্টার 4 বের করে লসিকাতন্ত্রটা পড়বা। লসিকাতন্ত্রে গিয়ে তোমরা দেখবা হচ্ছে এই যে লসিকা নালীগুলো কোথায় উন্মুক্ত হয়, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। এরপর যকৃতে আসে, এরপরে এগুলো একটু দেখে নেওয়া শেষ। এই হচ্ছে কথাবার্তা, বুঝছেন স্যার? স্যার বুঝছেন? ভাইয়া বুঝছি। ওকে ফাইন। এরপরে আসেন বৃহদন্ত। ক্ষুদ্রান্তের পরে যে পার্টটা, এটাকে বলা হয় বৃহদন্ত। বৃহদন্তের 3টা পার্ট, এগুলো আমার অলরেডি আগে পড়ানো শেষ, সিকাম, কোলন, মলাশয়। ঠিক আছে, তারপর হচ্ছে সিকামের সাথে কি থাকে, এই যে একটা জিনিস ঝুলে আছে না, এটাকে কি বলা হয়? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের মধ্যে ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ হলে এটাকে আমরা কি বলি? অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আর তেমন কিছু না, এগুলো সব বলছি। এখন আসো, ভালো মতো বুঝো। খাবার মেইনলি পরিপাক হওয়ার কথা কোথায় ছিল বলেন তো? খাবার পরিপাক হওয়ার কথা কোথায় ছিল? ক্ষুদ্রান্তে। এবং শোষণও কোথায় হয়ে গেছে? ক্ষুদ্রান্তে হয়ে গেছে। তাইলে বৃহদন্তের মেইন কাজ কি? বৃহদন্তের কাজ হচ্ছে কি জানো? পানিটাকে শোষণ করা। পানি মেইনলি শোষিত হয় কার কাছে? ক্ষুদ্রান্তের কাছে। কিন্তু ক্ষুদ্রান্ত মেইন কাজ কি পানি শোষণ করা? না, ক্ষুদ্রান্তের মেইন কাজ হচ্ছে খাবার পরিপাক করা এবং হচ্ছে খাবারগুলো শোষণ করা। কিন্তু পানিগুলো সাথে শোষণ হয়ে যায়। কিন্তু জানিস বৃহদন্তের আর কোনো কাজ নাই, হে বেকার। এর কাজ হচ্ছে কি? পানিগুলোকে মেইনলি শোষণ করা। যদি দেখেন পরিপাক বর্জ্যের 70 থেকে 80% কোথায় শোষিত হয়? বৃহদন্তে শোষিত হয়। মনে থাকবে। এবং মাথায় রাখবেন এই বৃহদন্তের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, এগুলো ভালো ব্যাকটেরিয়া, এগুলো আমাদের জন্য উপকারী ব্যাকটেরিয়া, 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, এগুলোকে আমাদেরকে ভিটামিন তৈরি করে দেয়। এই যে দেখেন, এগুলো হচ্ছে ভিটামিন কি কি, B9, B12 আর হচ্ছে ভিটামিন কে দিতেছে। ঠিক আছে, এবং হচ্ছে বিভিন্ন এগুলোকে ভেঙে, মানে ভোজ্য যেগুলো আছে আমার সেলুলোজ টেলুলোজ হাবি জাবি যা যা আছে, এগুলোকে ভেঙে কি তৈরি করছে? এগুলোকে ভেঙে আচ্ছা আমার শক্তি তৈরি করে আমাদেরকে দেয়। এগুলো একটু দেখে নেবা। ক্ষরণ দেখো ভালো মতো। আমার যে রাফেজটা, যেগুলো হচ্ছে খাবার আর পরিপাক হবে না, এটাকে কি করে, ওটাই তো মল হিসেবে বের হবে, তাই না? এখন এই জায়গাটা যদি শক্ত থাকে, এই জায়গাটা যদি একদম শক্ত থাকে, পিছলা যদি না করি, তাহলে এই জায়গায় আটকায় যাবে না? খাবার টাবার যা যা আছে আটকায় যাবে না? তাইলে আমার কি করতে হবে? এই পুরা জায়গাটাকে পিচ্ছিল করতে হবে না? পিচ্ছিল করার জন্য কি ইউজ করবো আমি? বলেন, আমাদের কাছে পিচ্ছিলকারী কি জিনিস আছে? মিউকাস। ঠিক আছে, এই মিউকাস কারা মিউকাস ক্ষরণ করবে? ওই যে ব্রুনাস গ্রন্থি, গবলেটের গ্রন্থি, এগুলো কি করবে আমার? বলেন, মিউকাস ক্ষরণ করবে। যার কারণে হচ্ছে আমার যে স্টুলটা বা হচ্ছে আমাদের যে মলটা আছে, এটা হচ্ছে ইজিলি হচ্ছে পাস করে যাবে। শেষ। অসার অঞ্চল সঞ্চয় করা। অসার মানে কি? যেগুলো আবার পরিপাক করা যাবে না, সেলুলোজ হাবিজাবি যেগুলো আছে, আঁশ টাশ আছে। মল উৎপাদন। ঠিক আছে, মলগুলো হচ্ছে বৃহদন্তের তৈরি হয় এবং হচ্ছে মলাশয়ে গিয়ে জমা থাকে। কত গ্রাম তরল মল উৎপন্ন হয় এবং হচ্ছে কত গ্রাম হচ্ছে আর্দ্র মল, এগুলো একটু দেখবেন। ঠিক আছে, 350 আর হচ্ছে 135 গ্রাম। এবার আসেন ডেফিকেশন। ডেফিকেশন মানে হচ্ছে মল ত্যাগ করা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে প্রক্রিয়া, যেগুলো হচ্ছে আমার এগুলো আমার বডির আর কোনো দরকার নেই, এগুলো হচ্ছে রাফেজ, এগুলো থেকে আমার কোনো ধরনের হচ্ছে আমি কোনো শক্তি বলো বা কোনো কিছুই নাই, এগুলো হচ্ছে আমার বডি বের করে দেবে। যে প্রক্রিয়া বের করবে এটার নাম হচ্ছে ডেফিকেশন বা হচ্ছে মলত্যাগ বা ইজেকশন। ঠিক আছে, এবং ওই যে বললাম পুষ্টি মূল্যহীন যে জিনিসগুলো আছে, এগুলোকে বলা হয় রাফ। বলি না আমরা রাফ খাতা, রাফেজ, এগুলোর এগুলোর আর কোনো কাজ নাই। ঠিক আছে, শেষ। এরপরে ওই যে বললাম লুব্রিকেন্ট হিসেবে, ওই যে মিউকাসটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট মানে কি? যাতে হচ্ছে এটা কোথাও না আটকায়, ভালো মতো যায়, চলে যায়। ঠিক আছে, এবং লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কি? মিউকাসটা। শেষ। এরপর দেখো মলটা গন্ধ হয় কেন? কারণ হচ্ছে এই যে এখানের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করে, কাজ করার ফলে এখানে বিভিন্ন গ্যাস উৎপাদন হয়। এর মধ্যে একটা গ্যাস হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। এই সালফাইড থাকার কারণে এটা কি হয়? গন্ধযুক্ত হয়। মনে থাকবে, তোমাকে এটার এভাবে না লিখে ডিরেক্টলি এভাবে দিতে পারে H2S। দুইটাই কি? এটাও কি হাইড্রোজেন সালফাইড গ্যাস। মনে থাকবে? মনে থাকবে। জি ভাইয়া। ওকে, এখন একটা মজার জিনিস আছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, এই যে জায়গাটা দেখা যাচ্ছে না, এটা কি? এটা হচ্ছে মলাশয়, তাই না? এটা কি? মলাশয়। যখন মলটা এইদিকে এসে যখন এখানে জমা হবে, ভালো মতো বুঝেন, এটা এটার দেওয়ালে একটা চাপ দিবে না? চাপ দিবে না? জি। চাপ দিবে। তখন গিয়ে এই যে সিগন্যালটা আমার হচ্ছে নার্ভাস সিস্টেমে যাবে। তখন নার্ভাস সিস্টেম এখানে যে দরজাটা আছে, এটাকে বলা হচ্ছে স্ফিংটার, পাইউ স্ফিংটার, এটাকে খুলে দিবে এবং হচ্ছে মলটা বের হয়ে চলে আসবে। বুঝছেন স্যার? বুঝছেন? এই যে ডেফিকেশন, এটাকে বলা হয় ডেফিকেশন রিফ্লেক্স। মানুষের প্রাচীরে চাপ সৃষ্টি হলে ডেফিকেশন রিফ্লেক্স হয়। এটা আমি তোমাকে জাস্ট বলছি, এটার পরে আরো পড়া আছে, এটা তোমাদের বইয়ে নাই। এখান থেকে সিগন্যালটা হচ্ছে তোমার হচ্ছে নার্ভাস সিস্টেমে যাবে, তোমার হচ্ছে স্পাইনাল কোড যেটা আছে, স্পাইনাল কোডে যাবে। স্পাইনাল কোড ওকে বলবে যে হ্যাঁ তুমি এটাকে একবার হচ্ছে এখান থেকে সিগন্যালটা আবার এখানে যে হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস আছে না, মাইন্টেরিক প্লেক্সাস, কি প্লেক্সাস? মাইন্টেরিক প্লেক্সাস। এই মাইন্টেরিক প্লেক্সাসে যাবে। বলো, মাইন্টেরিক প্লেক্সাসের কাজ কি? তোমার ক্ষরণ নিয়ে কাজ নাকি হচ্ছে পেশি নিয়ে কাজ? বেশি নিয়ে বলো, কাজ। পেশি নিয়ে কাজ। তখন এটাকে ঠেলে 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 এটাকে কোথায় পাঠাই দিবে? নিচে পাঠাই দিবে। এবং নিচে পাঠানোর জন্য যে রাস্তাটা ভেদ করে আসবে, এটাকে বলা হয় স্ফিংটার। স্ফিংটার মানে বুঝছিস এবার? ওই যে স্ফিংটার যে বুঝতি না,
যখন আমরা হচ্ছে ওয়াশরুমে বসি তখন হচ্ছে কতটুকু মল ছাড়বে কতটুকু হচ্ছে ছাড়বে না এটা কার উপর ডিপেন্ড করে? স্ফিংটারের উপর ডিপেন্ড করে। আর স্ফিংটার, এই স্ফিংটার একটু জেনে রাখি, একটু বলি তোমাদেরকে, একটু পড়াই দিই এক্সট্রা গুলো নাই। স্ফিংটার দুই ধরনের, একটা হচ্ছে একটা হচ্ছে অনৈচ্ছিক, ভিতরেরটা হচ্ছে অনৈচ্ছিক, আর বাইরেরটা যেটা আছে এটা হচ্ছে ঐচ্ছিক। মনে থাকে যায় না, ঠিক আছে? ইন্টারনাল, ইন্টারনাল যে স্প্রিন্টারটা আছে এটা কি অনৈচ্ছিক, আর এক্সটার্নাল যেটা আছে এটা কি ঐচ্ছিক। তার মানে কি বাইরেরটাকে আমি কন্ট্রোল করতে পারবো, ভিতরেরটাকে কন্ট্রোল করার মতো না। শেষ। এই হচ্ছে কথাবার্তা। এবং এটাকে আমার হচ্ছে মলকে ঠেলে দিতে সাহায্য করে, এবং হচ্ছে উদরের পেশি মানে হচ্ছে আমাদের যে পেটের যে পেশিগুলো আছে ওগুলো, এবং ডায়াফ্রাম এটাকে চাপ দিয়ে আমার হচ্ছে বের করে দিতে সাহায্য করে। দ্যাটস ইট। এই হচ্ছে কথাবার্তা। আর হচ্ছে স্থূলতা। বলেন শেষ কিনা? যদি শেষ হয় আমি হচ্ছে এখন ওই যে তোমাদেরকে রেকর্ড অফ করে দিচ্ছি, বাট হচ্ছে ইয়াটা একটু পড়াবো, কি এএনএস টা